রাত 2টো, পিচটালা শুনশান রাস্তায় দূর থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক আর কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। জনশূন্য রাস্তায় মাঝে ছুটে চলেছে এক মধ্যবয়স্ক পুরুষ। তার জীবন মরণাপন্ন, বাঁচার জন্য হেল্প হেল্প বলে চিৎকার করছে, কিন্তু এই মাঝরাতে সেটা শোনার জন্য কেউ নেই। একসময় লোকটা ছুটতে ছুটতে ফুটপাতে কাছে এক পাথরের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যায় নিচে। তখন লোকটির পেছনে ছুটে আসা লোকগুলো অট্ট হাসিতে ফেটে পড়ে। এবার কোথায় যাবি তুই? এবার তো মৃত্যু অনিবার্য তোর। ওই, তোরা একে মেরে কেটে গঙ্গাতে বাসিয়ে দে। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি মস্তি আর মস্তি। ওকে বস। লোকগুলোর মধ্যে একজন আরেকজনকে বলল মধ্যবয়স্ক পুরুষটাকে ধরে তুলতে, আর তার কথা শুনে দুইজন লোক দুটো হাত ধরে দাঁড় করালো। আর তাদের মধ্যে একজন ধারালোকে এক অস্ত্র দিয়ে যে মারতে যাবে, তখন কোথা থেকে একটা পাথর এসে ওই লোকটার মাথায় লাগে আর সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়, কারণ পাথরটা অনেক বড় ছিল। তার পাশে লোকগুলো কিছুটা ভয় পেয়ে যায়। তারা ভাবে যে কোথা থেকে কি হচ্ছে। তখন দেখতে পায় রাস্তার ধারে একটা ঝুপড়ির পাশে 12 বছর বয়সে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এই লোকগুলো যখন তার বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করে, ওই তুই এখানে কাউকে দেখেছিস? না। তুই এখানে কি করছিস? যা এখান থেকে। ওই তোরা ধর ওকে, তাড়াতাড়ি কাজ শেষ করে যেতে হবে। তাদের মধ্যে একজন ওকে বস বলে। তাড়াতাড়ি কাজ শেষ কর, গুলি করে দে, সময় হাতে নেই। যেই গুলি করতে যাবে কোথা থেকে একটা পাথর এসে হাতে লাগলো। ওই কে রে, কে? কোথায় তুই? সাহস থাকলে বেরিয়ে আয়, লুকিয়ে আছিস কেন ভয়ে? যেই লোকটা আবার গুলি করতে যাবে একটা পাথর এসে তার মাথায় লাগে, সেও সঙ্গে সঙ্গে পড়ে যায়। এবার সবাইয়ের গায়ে মাথায় পাথর এসে লাগে। তখন সবাই ভয় সেখান থেকে পালিয়ে যায়, আর থেকে যায় তাদের রস। বাচ্চা ছেলেটা তখন ছুটে আসে মধ্যবয়স্ক লোকটাকে বাঁচানোর জন্য, কারণ মধ্যবয়স্ক লোকটাকে এমন মেরেছে যে ছুটে দাঁড়াতে পারছে না। আঙ্কেল ঠিক আছেন আপনি? উঠুন, আপনি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান, নয়তো ওরা আবার আসবে। আর তুমি? ওরা তোমাকেও তো... না আঙ্কেল, আমার কথা বাদ দিন, আমার কিছু হবে না, আপনি যান। কিন্তু মধ্যবয়স্ক লোকটাকে বাচ্চা ছেলেটা তুলে নিয়ে যেতে নিলে তাদের সামনে একটা লোক এসে দাঁড়িয়ে বলে, ইস ইস, এত সহজ? আমার সামনে থেকে আমার শিকার নিয়ে যাবে? নিয়ে দেখা এবার। লোকটা এটা বলে গুলি ছুড়ল মধ্যবয়স্ক লোকটার দিকে, কিন্তু বাচ্চা ছেলেটা বাচ্চাদের সামনে এসে যায়, আর গুলিটা এসে ছেলেটার বুকে এসে লাগে। ছেলেটা নিচে পড়ে যায়, আর গুলি ছোড়া লোকটা পালিয়ে যায়। বাবা, তোমাকে তো হসপিটাল নিতে হবে, গুলিটা মনে হয় বুকে থেকে গেছে। না আঙ্কেল, আপনি এখান থেকে চলে যান, ওরা এলে আপনাকে মেরে ফেলবে। সেটা হয় না বাবা, তুমি আমার সঙ্গে যাবে। এটা বলি মধ্যবয়স্ক লোকটা পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দিল, আর সঙ্গে সঙ্গে একটা বড় গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো। বাবু চলে এসেছি, আসুন। মতি এসেছো? একে তুলো তাড়াতাড়ি, একে নিয়ে হসপিটাল যেতে হবে। কই, কি হলো মতি? তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো। বাবু কি হয়েছে আপনার? আরে কে? আপনার পুরো শরীরে রক্ত কেন? তুমি গাড়ি নিয়ে আসবে না, দাঁড়িয়ে এখানে থেকে জিজ্ঞাসা করবে। জি বাবু, এখানে আনতাছি। কোথায় নিয়ে যাব? তখন মধ্যবয়স্ক লোকটি বলল, গুগলে দেখো এখানে পাশাপাশি কোথায় ভালো হসপিটাল পাওয়া যাবে। জি বাবু। মতি মিয়া গুগল থেকে পাশাপাশি একটা হসপিটাল যায় এবং সেখানে নিয়ে যায়, আর সেটা হলো মণিপাল হসপিটাল ব্রডওয়ে, পূর্বে এমআরআই হসপিটাল। সল্টলেক হলো কলকাতার অন্যতম বিখ্যাত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, যা প্রশিক্ষিত পেশাদার এবং ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের একটি দল নিয়ে মানব সম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করে। হসপিটালটি যুব ভারতীয় ক্রীড়াঙ্গন ও ভারতের স্পোর্ট অথরিটি ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি। এটি কলকাতা শহরের বিমানবন্দরের নিকটে অবস্থিত, যার কারণে কলকাতার মানুষের পাশাপাশি প্রতিবেশী দেশ থেকে আগতদের জন্য উভয়ের জন্য এটি একটি পছন্দের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। ইনস্টিটিউশন যেমন বাংলাদেশ, নেপাল, মায়ানমার ইত্যাদি। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসে। ডক্টর, এখন রোগীর কেমন অবস্থা? ভালো হয়ে যাবে তো? ভয়ের কোনো চান্স নেই, উনি এখন পুরোপুরি বিপদমুক্ত। গুলিটি বুকের পাঁজরায় না লেগে নিচে লেগে যাওয়ার জন্য কোনো ক্ষতি হয়নি। সি ইজ অল রাইট। কিছুক্ষণ পর বেডে দেওয়া হবে, আপনি দেখা করতে পারবেন। কিছুক্ষণ পর চান্দুকে বেডে দেওয়া হয়েছে। মধ্যবয়স্ক লোকটি দেখা করতে যায়। বাবা, তুমি আমাকে বাঁচাতে গিয়ে গুলিটা নিজে খেয়ে নিলে। তোমার কিছু হয়ে গেলে আমি তোমার ফ্যামিলিকে কি উত্তর দিতাম? আর তাদের কাছে খবর বা কেমন করে দিতাম? চান্দু নিশ্চুপ। আচ্ছা, তোমার নাম কি বলো? তোমার বাড়ি কোথায় বলো?
তাহলে পৌঁছে দেবো তোমার বাড়িতে। চান্দু এখন নিশ্চুপ। কি হলো? আমি জিজ্ঞাসা করছি তো, ভয়ের কিছু নেই, বলো। আমার নাম চান্দু। তোমার মা বাবার নাম? কোথায় থাকো তুমি? আসলে আঙ্কেল আমার কেউ নেই, আমি এতিম, থাকি ফুটপাতে। জ্ঞান হওয়ার পর থেকে এই ফুটপাতে ঘুরি, এটাই জানি। সারাদিন ভিক্ষা করে যা পাই তাই খেয়ে রাতে ওই ফুটপাতের পাশে ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি আমার কাছে থাকবে, আমি পড়াবো, লিখাবো, কাজ শেখাবো। শিখবে আমার কাছে? কিন্তু আঙ্কেল আমার কাছে তো কিছু নেই যে আপনাকে দিব। সে দেখা যাবে। আর হে, এই কলকাতা ছাড়তে হবে, আমার সঙ্গে থাকতে হলে আমার বাড়িতে থাকতে। আর হে, আমার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ। আমার নাম আশিক খান। পরে কথা হবে, তুমি এখন ঘুমাও, সুস্থ হয়ে নাও, তারপর আমরা রওনা দেব। এই বলে আশিক খান চলে গেল আর চান্দু ঘুমিয়ে গেল। এবার আপনাদের পরিচয় দিই আশিক খান। উনি হলো একজন বড় বিজনেসম্যান। উনি হায়দ্রাবাদ থেকে এসেছিলেন এখানে একটা বড় বিজনেস ডিল করতে। ওনার আরেকটা পরিচয় আছে, সেটা পরে জানতে পারবেন, গল্পে থাকুন। পরের দিন সকাল 8টা আশিক খান চান্দুকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে গেলেন। তার লোক আগে থেকে ফ্লাইটের টিকিট বুক করে রেখেছিল। আশিক খান বিপদে আশঙ্কা দেখতে পেয়ে চান্দুকে নিয়ে বিমানে উঠে পড়লেন এবং 2 ঘন্টার পর হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলেন। জিএমআর হায়দ্রাবাদে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, এটি হচ্ছে ভারতের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায়। আশিক খান চান্দুকে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলো। প্রায় 2 ঘন্টা পর একটা খুব বড় বাড়ির গেটের সামনে এসে গাড়িটা দাঁড়ালো। হাইটেক সিটি, এমএলএ কলোনি, রোড নাম্বার 28। এখানে সবাই স্বনামধন্য ব্যক্তিরা থাকেন, যারা এমএলএ, এমপি, নামি দামি বিজনেসম্যান, আর্মি, উচ্চপদস্থ পুলিশ অফিসার। এর ঠিক 10 থেকে 15 কিলোমিটার দূরে আর্মিদের ক্যাম্প থাকে। চান্দু তো গাড়ি থেকে নেমে হাঁ করে তাকিয়ে আছে বাড়ির দিকে। তখন আশিক খান তার হাত ধরে বাড়ির দিকে যেতে থাকে এবং কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে একটি খুব সুন্দর দেখতে মেয়ে দরজা খুলল। মেয়েটি বাবা বলে আশিক খানকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, বাবা, তুমি কোথায় ছিলে তুমি জানো? মা আর আমি কত টেনশনে ছিলাম, তোমার সঙ্গে 2 দিন ধরে কোনো যোগাযোগ করতে পারিনি। অনু মামনি, আমি ঠিক আছি, দেখো আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। কান্না করো না আমার মামনি, তুমি তো আমার লক্ষ্মী মামনি, তাই না? দেখো তোমার জন্য খাকে নিয়ে এসেছি। আনু হচ্ছে আশিক খানের একমাত্র মেয়ে, আনু খান, আর তার স্ত্রী অঞ্জলি খান। আনুর বয়স 18। ও এখনো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। আর আশিক খান স্ত্রী একজন গৃহিণী। উনি একসময় গৃহিণী ছিলেন না, ওনার একটা পেশা ছিল যেটাকে উনি খুব সম্মান করতেন, ভালোবাসতেন। ওনার স্বামী সবসময় ওনাকে সাপোর্ট করতেন। উনি একজন ডক্টর, কিন্তু একটা দুর্ঘটনার পর উনি এগুলো সব ছেড়ে দিয়েছেন। এখন উনি হাউস ওয়াইফ। অনু এতক্ষণ লক্ষ্য করলো তার বাবার পিছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অনু বিশ্বাস সহিত তার বাবার দিকে তাকিয়ে আছে। অনু কিছু বুঝতে পারছে না তার বাবা কাকে নিয়ে এসেছে। বাবা, এই ছেলেটাকে কোথায় পেলে তুমি? একে আমাদের বাড়িতেই বা কেন এনেছো? মামনি, বাড়িতে ঢুকতে দিবি তো? তারপর তো বলবো। আসো বাবা। চল, তোর মাকে ডাক আর জল আনতে বল। বাবা ভিতরে আয়। অনু তার বাবার দিকে তাকিয়ে আছে। তার বাবাকে আজ অন্যরকম লাগছে। অনেক বছরের পর তার বাবার মুখে হাসি দেখতে পাচ্ছে। পুরো আগের মতো হয়ে যাচ্ছে তার বাবা। অনু ভাবছে, এই ছেলেটার জন্য কি তার বাবা আগের মতো হয়ে যাচ্ছে? এখানে একটা অনেক বড় কাহিনী আছে। আপনারা গল্পের সঙ্গে থাকুন, সব কিছু জানতে পারবেন। অনুর মা অঞ্জলি খান কিচেনে ছিলেন। বাবা মেয়ের কথার আওয়াজ শুনে জল নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হলেন। উনিও বিস্ময় নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ওনার মনে একই প্রশ্ন, কে এই ছেলে? আশিক খান জল খেলেন, চান্দুকেও জল খেতে দিলেন। তারপর আশিক খানের সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সবকিছু খুলে বললেন। চান্দুকে তার পরিচয় সবকিছু আপনারা তো সবাই জানেন, তাই দ্বিতীয়বার আর বললাম না। শেষে উনি বললেন যে চান্দু এতিম। এটা শুনে অঞ্জলি খান বললেন, কে বললো আমার ছেলে এতিম? ও আজ থেকে আমার ছেলে, আমি ওর আব্বু, তুমিও ওর আব্বু। আজ থেকে আমরা ওর বাবা মা। কি হলো, তোমরা কিছু বলো। আশিক খান আর অনু তাকিয়ে আছে অঞ্জলি খানের মুখের দিকে। আজ 5 বছর পর সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছে। দীর্ঘ 5 বছর আগে আশিক খান আর অঞ্জলি খান একমাত্র ছেলে মারা গেছে। আপনারা বলতেই পারেন যে কি করে মারা গেল? তাহলে গল্পের সাথে থাকুন, পরে জানতে পারবেন। অঞ্জলি খানের কথা শুনে অনু আর তার বাবা খুব খুশি। তারাও হ্যাঁ বলে, কিন্তু এদিকে চান্দু ভয় ভয়ে একবার এক একজনকে দেখছে। ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। এটুকু তো বুঝতে পারছে ওনারা তাকে খুব ভালোবেসে ফেলেছে এবং তাকে নিজের ছেলের জায়গা দিয়েছে। চান্দুর চোখে জল। সে ভাবছে এত সুখ সইবে তো? আর ভাবনা মাঝে অনুর মা বলল, কি রে বাবা, আমাকে বুঝি তোর পছন্দ হয়নি? আমি তোর মা হতে পারবো না? আমাকে মা বলে ডাকবি না, বল। চান্দু কি বলবে, কি করবে বুঝতেই পারছে না। সে তার আঙ্কেলের দিকে তাকিয়ে আছে। এখন আশিক খান মাথা নাড়লেন। চান্দু কাঁপা কাঁপা গলায়,
আম্মু? এই তো শোনো বাবা, আজ থেকে আমাকে আম্মু, তোর আঙ্কেলকে আব্বু, আর ওকে আব্বু বলে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে আম্মু। এবার ছেলে পেয়েছে তো আর মন খারাপ করে থাকবে না। তুমি খুব অসুস্থ, খাবারের ব্যবস্থা করো, ওর ঘুমেরও খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। অনু, তুই ওকে ওর রুমে নিয়ে যা, ফ্রেশ করিয়ে নিয়ে আয়, সবাই একসঙ্গে খাবো। ঠিক আছে। অনু চান্দুকে রুমে নিয়ে গেল, ফ্রেশ হতে বললো, ওয়াশরুম দেখিয়ে দিল, কিন্তু চান্দু ওয়াশরুমে গিয়ে কোথায় কি করবে বুঝতেই পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট পর অনু যখন ডাকলো তখন তার সামনে এসে দাঁড়ালো। অনু অবাক হলো, চান্দুকে একই অবস্থা দেখে জিজ্ঞেস করলো, এ কি, তুমি ফ্রেশ হওনি কেন? আসলে আপু, আমি বুঝতে পারছি না কোথায় কি করে। ও, এই ব্যাপার, আসো দেখিয়ে দিচ্ছি। আর সরি, আমার বোঝা উচিত। এই বলে অনু সব দেখিয়ে শিখিয়ে দেয়। তারপর ফ্রেশ হয়ে চান্দু বেরোলে তাকে নিয়ে নিচে নামে এবং সবাই ডাইনিং টেবিলে বসে খাবারের জন্য। তখন অনু বলে, আচ্ছা তোমার নাম কি? চান্দু? আচ্ছা আপু, এই নামটা চেঞ্জ করে অন্য কিছু রাখলে কেমন হয়? হ্যাঁ, তুই তোর মনের মতো দিতে পারিস। ভাবছি কি দেওয়া যায়। আচ্ছা সুরিয়া দিলে কেমন হয়? খুব ভালো। তোমার নাম পছন্দ হয়েছে? জি আব্বু। আর হ্যাঁ, আমি তোকে তুই পরেই বলবো, তুই আমার ছোট। ঠিক আছে আপু। আর হ্যাঁ, কালকে রেডি থাকিস, তোকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসবো। মন দিয়ে পড়াশোনা করবি, অনেক বড় হতে হবে। সৎ হবি, গরিবদের জন্য রুখে দাঁড়াবি, তাদের পাশে থাকি, অন্যায়ের প্রতিবাদ করবি, কখনো অন্যায় আপোষ করবি না। একজন সৎ মানুষ হবি, সবার মুখে মুখে যেন তাকে, এই তো স্বনামধর্মী আশিক খানের ছেলে সুরিয়া খান। কিরে, আমার আশা পূরণ করবি তো? আব্বু, তোমার জন্য আমি আব্বু আম্মু আপু পেলাম, এক এতিম হয়েও পরিচয় পেলাম। তোমাদের ভালোবাসার সব, তুমি যা বলবে আমি সব চেষ্টা করব। শুধু তোমরা সবাই আমার পাশে থেকো আর দোয়া করো আমি যেন তোমার আশা স্বপ্ন সব পূরণ করতে পারি। তোমরা এবার চুপ করো, ছেলেটাকে খেতে দাও। তুই খেয়ে নে বাবা, আমাদের দোয়া সবসময় তোর উপর আছে। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে গেল। এদিকে সুরিয়ার ঘুম আসছে না, সে তো একই রকম তোষকের ওপর ঘুমায়নি কখনো। গদি এমন নরম তুলতুলে, তার উপর ঘুম আসছে না ওর। উঠে বসে বেড থেকে নিচে নেমে শুয়ে ঘুমিয়ে পড়লো, আর সঙ্গে সঙ্গে ঘুম চলে এলো। সকাল 8টা। অনু ডাকতে এসে সুরিয়াকে বেডে না পেয়ে ভাবলো ওয়াশরুমে গেছে। সেখানে গিয়ে দেখে নেই। অনু চিন্তায় পড়ে গেল, কোথায় গেল? এত সকাল সকাল এদিক ওদিক ঘুরে দেখে বেডের নিচে গোল হয়ে শুয়ে আছে। অনু হাসবে না কাঁদবে খুঁজে পাচ্ছে না। সুরিয়াকে ডাকতে লাগলো। সুরিয়া চোখ পিটপিট করে ঘুম ঝরানো কণ্ঠে বলল, কি হয়েছে আপু, আমাকে একটু ঘুমাতে দাও, সারা রাত ঘুমোতে পারিনি ওই তুলতুলের উপর। অনু এতক্ষণে বুঝতে পারলো সুরিয়া কি বলতে চাইছে। সে মনে মনে কিছু একটা ভেবে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, আবু রেডি হয়ে বসে আছেন, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। সুরিয়া এটা শোনার পর তার ঘুম উড়ে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সরি আব্বু আম্মু, লেট হয়েছে ঘুম ভাঙতে। গুড মর্নিং। জি গুড মর্নিং বাবা। সবাই নাস্তা শেষ করে অনু কলেজে চলে যায়। অনুর মা কিচেনে দুপুরে রান্নার জন্য আর আশিক খান সুরিয়াকে নিয়ে বেরিয়ে যান ভর্তি করাতে। ভর্তি করিয়ে ব্যাগ বই কিনে বাড়িতে আসে, কারণ কাল থেকে ক্লাস করবে। তাই এদিকে অনু কান্না করতে করতে বাড়িতে ঢোকে। অনুকে কান্না করতে দেখে সবাই অবাক। তার আব্বু জিজ্ঞাসা করলে সে বলে, আপু আম্মু, আমি আর কলেজে যাব না, এ বাড়ি থেকেও বেরোবো না। অনু কান্না করতেই আছে আর কাঁপতে আছে। সুরিয়া বুঝতে পারে তার আপু কিছু একটা নিয়ে ভয় পেয়ে আছে। অনুমামনি বলো কি হয়েছে? আপু, ওই এমপির ছেলে রাস্তা আটকে বাজে বাজে কথা বলছিল আর ওড়না ধরে টানছিল। আর কিছু বলতে পারলো না। অনু আবার ঠুকরে কেঁদে উঠলো, নিজের রুমে ছুটে চলে যায়। সুরিয়া রেগে পুরো ফায়ার। ও মনে মনে ভেবে নেয় এমপির ছেলেকে ও ছাড়বে না, আর আপুকেও কাঁদিয়েছে, সামনে পেলে একদম জানে মেরে ফেলবে। মনে মনে বলে নিজের রুমে চলে যায়। এদিকে আশিক খান চিন্তায় পড়ে যায়, তার মেয়েকে রক্ষা করবে কি করে। এই যে তার মেয়ের উপরে শকুনের নজর পড়েছে। ছেলেটাকে তো বাঁচাতে পারিনি, এবারকে সপ্তমের নজর আমার মেয়ের উপর করেছে। আমার ফুলের মতো মেয়েটাকে রক্ষা করবে কি করে? না না, আমাকে দুর্বলভাবে চলবে না, আমি রক্ষা করব সবাইকে। আমি আসছি, তোদের কাউকে ছাড়বে না, কাউকে না। পরের দিন সকাল সকাল ঘুম দিয়ে উঠে সুরিয়া ওর আপুর রুমে যায়। এটা ওটা বলে খুনসুটি করতে থাকে, আর ওদের মা বাবা দরজার পাশে দাঁড়িয়ে থাকতে থাকে। আশিক খান মনে মনে ভাবে, না, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি না থাকলে ও আমার অনুপস্থিতিকে তিরিয়াকে দেখে রাখতে পারবে। আমাকে এবার আমার কাজ চালু করতে হবে। এদিকে সুরিয়া তার আপুর সঙ্গে দুষ্টুমি করতে করতে তার আপুর মন থেকে ভয়টা দূর করে দেয়, আর অনুও সব ভুলে তার ভাইয়ের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে যায়। সুরিয়া ম্যাট্রিক পাস করে ফার্স্টে ক্লাস পায়, আর অনু কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হয়।
তাদের জীবন খুব ভালোভাবেই চলছে, হাসি মজা, একটা পরিপূর্ণ পরিবার। ভাই বোনের সম্পর্ক সেই, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আবার থাকলে দুষ্টুমি, মারপিট, সব সময় যেন বাড়িতে উৎসব লেগে থাকে। ভাই বোন থাকলে ওদের দুইজনকে দেখে তার মাও খুব সুখী। অনু তার ভাইকে খুব ভালোবাসে, ভাই মানে তার জীবন। সূর্যাও সেম, আপু মানে সব। সে মনে মনে প্রতিজ্ঞা করে তার আপুকে আর কাঁদতে দেবে না, চোখ থেকে জল পড়তে দেবে না, আর যে ফেলবে। সে তার পরের দিন সূর্য উদয় দেখবে না। সূর্যা বলে সবাই নাস্তা করতে ডাইনিং টেবিলে বসে, সবাই খাবার খাচ্ছে, কিন্তু সূর্যা লক্ষ্য করে তার আব্বু অন্য মনস্ক হয়ে বসে আছে, খাবার খাচ্ছে না, আঙুল দিয়ে নাড়ছে শুধু। তবুও কিছু বলল না। সে মনে মনে ভেবে নিল আব্বুর থেকে পরে জানতে চাইবে, কারণ এখন বলবে না, সেটা ভালোভাবে বুঝে গেছে। খাওয়া দাওয়া শেষ করে যে আর রুমে চলে যায়, তখন সূর্যা তার আব্বুর রুমে যায়, দরজা নক করে। আব্বু আসবো? হ্যাঁ আর অনুমতি নিয়ে আর কি আছে। আসলে আব্বু নেওয়াটা ভালো আমার মনে হয়। আশিক খান মনে মনে ভাবে, আমি যেই রকম চেয়েছিলাম বাবু আমার সেই রকম হয়েছে। আব্বু আমার কিছু জানার আছে তোমার কাছে। তুমি বলেছিলে সময় হলে বলবে, এখন তো সময় হয়েছে, এবার বলো। আমার মন বলছে তুমি কিছু নিয়ে খুব চিন্তিত। আমার কাছে কি কিছু লুকাচ্ছ? হে বাবা, বলার তো সময় হয়েছে, চল আজ সব বলবো। এই বলে ঘরে না বলে ছেলেকে নিয়ে যায়। গাড়িতে বসে গাড়ি চালিয়ে এক পার্কে আসে। পার্কটা তেমন কোনো মানুষ নেই বললেই চলে। সেখানে যেখানে কেউ নেই, নিস্তব্ধ, সেখানে গিয়ে ছেলেকে নিয়ে বসলেন এবং বলা শুরু করলেন। আমার দুই ভাই, আমার ছোট ভাই একটা ছিল। আমার আব্বু মারা যাওয়ার পর আমি বিজনেস সামলাই। ছোট ভাইয়ের নাম ছিল আশরাফ খান। তাকে অফিস যেতে বললে যেত না। সারাদিন রাত বন্ধুদের সঙ্গে মজা মস্তি আর মেয়েদের নিয়ে পার্টি করে রাত কাটাতো। আমার এগুলো আমি প্রশ্রয় দিতাম না, তাই আমার সঙ্গে ওর খুব ঝগড়া হতো। আমি বারবার বলেছিলাম এসব রাস্তায় না যেতে, এসব থেকে কিরে আসতে বলতাম, কিন্তু সে এলে না। কিছুদিন পর আমি বিয়ে করলাম। তাকে ওই পথ থেকে কিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সে আরও খারাপ পথে চলে গেল। যত খারাপ কাজ আছে করতে লাগলো। ড্রাগস, ডাজার, ব্রাউন সুগার, অপিং, নারী পাচার, শিশু পাচার, এমন কোনো খারাপ কাজ নেই ও করে না। একদিন নেশা করে বাড়িতে এসেছিল। উনি তখন বুঝে সব 12-13 বছর হবে। আর তুমি তো জানো, এক ছেলে ছিল আয়ান, খার বয়স 7। আশরাফ অনুর সঙ্গে খারাপ কিছু করতে গিয়েছিল। সেটা আয়ান বুঝতে পেরে তার আপুকে বাঁচানোর জন্য আশরাফের মাথায় আঘাত করে ফাটিয়ে দিয়েছিল আর বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন তোমার আম্মু আর আমি বাড়িতে ছিলাম না, কাজেই লুকছিল। তাদের নিয়ে কাজটা করেছিল আয়ান। আশরাফ সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেটাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছে। এটা তোমার আপু আম্মু কেউ জানে না। সে এখন এমপির সঙ্গে হাত মিলিয়েছে। যত খারাপ কাজ আছে এখন সব করে। তাদের টিম আছে বিশাল, বড় বড় বিজনেসম্যান যারা 2 নম্বর কাজ করে, তাদের সঙ্গে হাত মিলিয়েছে। আমাকেও বলেছে অনেকবার, না বলেছি, তাই তো অনেকবার হুমকিও দিয়েছে মেরে ফেলা। খাই দোকান আমি কলকাতাতে বিজনেস ডিল করতে গিয়েছিলাম, মারার চক্রান্ত করেছিল। সাকসেস হয়ে যেত, শুধু তোর জন্য বেঁচে গেছি। এখন আমি মরে গেলে ভয় নেই, কারণ তুই আছিস। কিরে, তোর আম্মু আর আপুকে রক্ষা করতে পারবি না? তাদের লিস্ট আছে আমার কাছে, কে কী কাজ করে, কোন কোন দেশের ড্রোনের সঙ্গে তাদের হাত। সব আমাদের দেশকে বাঁচানোর জন্য, নারী শিশুদের রক্ষা করার জন্য আমি একটা টিম তৈরি করেছি গোপনে। তারা সবাই সৎ, সবাই আমার জন্য কাজ করে। আমি চাই তুই তাদের লিড দিবি আর তোর ভাইয়ের মৃত্যুর প্রতিশ্রুতি দিবি। কত জানা, আমি না থাকলে তোর আম্মু আর আপুকে দেখে রাখবি, আগলে রাখ, কারণ তোর আপুর উপর শকুনে নজর করেছে। ওই এমপির ছেলে খুব খারাপ, কত মেয়ের জীবন নষ্ট করেছে, কত মেয়েকে রেপ করেছে, হিসেব নেই। ভয়ে কেউ থানাতেও ডায়েরি করে না। আব্বু তুমি যা বলবে তাই করব। আমি এই দেশকে রক্ষা করব। এরপর থেকে কোনো নারী শিশুর পাচার হবে না। কিন্তু তুমি এরকম বলো না, তুমি থাকবে না, এটা বলো না। বাবা বলছি, তার কারণ হচ্ছে কলকাতা থেকে আসার পর আমার উপর আবার 5 বার অ্যাটাক করেছে মারার জন্য। আমার অফিসে ম্যানেজার খুব বিশ্বস্ত লোক। আমার কিছু হয়ে গেলে ওই তোকে সব বলবে, এরপর তুইও সাবধানে থাকিস। আচ্ছা। পরপর পার্কে ভিড় বাড়লো। সবাই যে যার মতো করে ঘুরছে, বসে গল্প করছে, কেউ কেউ জগিং করছে, প্রেম করছে। সূর্যা আর আব্বু কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে, কিরে রাজরানী, ঘুম ভাঙবে না? ঘরের কাজ কে করবে? তোর মরা মা। উঠ, ঘুম পড়ি, কাজ শেষ কর, নাস্তা বানা। রেনু খেয়ে কলেজে যাবে। যাচ্ছি আম্মু, আসলে রাত্রে জ্বর এসেছিল, তাই উঠতে একটু লেট হয়েছে। ওই তোকে জিজ্ঞাসা করছি, কাজ কর। মরেও তো যেতে পারিস, বেঁচে থেকে জ্বালিয়ে খাচ্ছে। তোর মা যখন মরেছিল তোকেও নিয়ে যেত, না রেখে গেছে। আম্মু, আমি সব কাজ করে দিচ্ছি, তুমি প্লিজ আমার মাকে কিছু বলো না। ওহ মরণ, কি ঢং! মা, মা তুমি
যখন মারা গেছো তখন আমাকে সঙ্গে কেন নিলে না? আমি যার বাঁচতে চাই না মা, এই নরকে থাকতে চাই না। তুমি তো নেই, আব্বু আমাকে আগের মতো ভালোবাসে না মা, কোনো খোঁজ খবর নেয় না। আমি বেঁচে আছি না মারা গেছি, তোমার কাছে নিয়ে নাও মা। কার ভাগ্যে কি থাকে কেউ জানে না। এই সমাজের মানুষগুলো খুব বিচিত্র। কাউকে চেনা যেমন সহজ, আবার চেনা ততটাই কঠিন। মানুষের একটা রূপ বাইরে থাকে আর একটা ভেতরে। কিছু মানুষ মুখোশধারী থাকে, তাদের চেনা খুব কঠিন। এখানে প্রিয়া বলে মেয়েটা আমাদের গল্পের নায়িকা। ওর মা মারা গেছে, ওর বাবা আবার বিয়ে করছে। তার সৎ মায়ের নাম বিলকিস এসান, সৎ বোন রেনু এসান, বাবা জুনেদ এসান। উনি একজন ছোটোখাটো বিজনেসম্যান। আগে খুব গরিব ছিলেন ওনারা, কিন্তু প্রিয়ার মা মারা যাওয়ার পর হঠাৎ বড়লোক হয়ে যায়। প্রিয়ার মনে একটা খটকা আছে, ওনারা তাড়াতাড়ি বড়লোক হলো কি করে? প্রিয়ার মার হঠাৎ মৃত্যু। প্রিয়া এখনও জানে না তার মায়ের মৃত্যুটা কিভাবে হয়েছে। তার মার যখন মৃত্যু হয় তখন প্রিয়া বাড়িতে ছিল না, তার নানুর বাড়িতে ছিল। তার নানু কেউ নেই, তার নানু অসুস্থ হওয়ার জন্য তাকে দেখতে গিয়েছিল। হঠাৎ খবর তার পায় তার মা আর নেই। এই খবর শুনে তার নানু না ফেরার দেশে চলে যায়। প্রিয়া চায় তার মায়ের মৃত্যুর রহস্য জানতে, তাই সে এত কষ্ট দুঃখ পেয়েও এখানে আছে। এবং প্রিয়া খুব ভালো স্টুডেন্ট, যাকে বলে মেধাবী স্টুডেন্ট। স্কলারশিপের টাকায় কলেজে ভর্তি হয়েছে ও। আরও একটা পরিচয় হয়েছে, গল্পে থাকুন, পরে জানতে পারবেন। আম্মু, আমার কাজ শেষ, নাস্তা দুপুরে রান্নাও কমপ্লিট। আজ আমার কলেজের প্রথম দিন, একটু তাড়াতাড়ি কলেজ যেতে হবে। হ্যাঁ হ্যাঁ যাও, তবে 1 টাকাও তোমার পেছনে খরচ করতে পারবো না, নিজের খরচ নিজেই চালাও। জি আম্মু। বিলকিস রান্নাঘরে ঢুকে দেখে সব খাবার তৈরি। কি করে প্রিয়াকে জব্দ করবে এইভাবে সব সরিয়ে দিল রান্নাঘর থেকে। প্রিয়া রেডি হয়ে রান্নাঘরে দেখে খাবার নেই। তার বুঝতে বাকি নেই এগুলো কে করেছে। আম্মু খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কেন নিজের খরচ নিজে চালাবি? খাবারটাও নিজেই চালা, তোকে আমরা খাওয়াতে পারবো না। যা, এখন বিরক্ত করিস না। প্রিয়া কিছু বলল না, ও জানে কিছু বললেও কাজ হবে না। 1 গ্লাস জল খেয়ে কলেজের জন্য রওনা হলো। হায়দ্রাবাদের সবচেয়ে বড় 10টি কলেজের মধ্যে এটি একটি। নিজাম কলেজ ভারতের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি। নিজাম ইনস্টিটিউশন ওসমানিয়া একটা সাংবিধানিক কলেজ। এই কলেজটি কলা, বাণিজ্য, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ইউজি এবং পিজি প্রোগ্রাম সরবরাহ করে। প্রতিষ্ঠানটি সরকারি কেন্দ্রীভূত আসন বরাদ্দ। এটি এলবি স্টেডিয়াম আরডি, বশিরবাগ, হায়দ্রাবাদ। প্রিয়া এখানে ভর্তি হয়েছে। কি রে, আজ প্রথম দিন, তোর আজও লেট? কি করবো বলো? আজও তুই খেয়ে আসিসনি তাই না? সৎমা খেতে দেয়নি? না রে, খেয়ে এসেছে। শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, আমরা তোর মুখ দেখেই বুঝতে পেরেছি। ঠিক আছে চল, সবাই লেট হচ্ছে, ক্লাস শুরু হবে, আজ প্রথম দিন। হ্যাঁ চল। এই বলে সবাই কলেজের মধ্যে গেল, কারণ সবাই গেটের কাছে দাঁড়িয়েছিল প্রিয়ার জন্য। মানি, সঞ্জু, মনির, সানি, রাহুল, প্রিয়া এরা বন্ধু। সব ক্লাস শেষ করে বন্ধু মহলে সবাই প্রিয়াকে কলেজ ক্যান্টিনে নিয়ে গিয়ে খাইয়ে দেয়, কারণ তারা জানে তার খাওয়া হবে না বাড়ি গেলে। তাই তারা সবাই জোর করে খাইয়ে দেয়। প্রিয়া অশ্রুভরা নয়নে বলে, তোরা বুঝলে কি করে যে আমি না খেয়ে আছি? কেন, আমরা কি কেউ না তোর? আমার বেস্ট না খেয়ে থাকবে আর আমরা বুঝতে পারবো না? আমরা যে তোকে খুব ভালোবাসি, মুখ দেখলে বুঝতে পারি। আমিও। তোরা ছাড়া যে এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই রে। ঠিক আছে, আর কান্না করতে হবে না, কিছুদিন পর তো নবীন বরণ। তোরা সবাই আসবি তো? হ্যাঁ আসবো তো। কি রে প্রিয়া, তুই পারবি না? না রে, মনে হয় না। তোর আব্বুকে বললে দেখতে পারিস। প্রিয়া তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, আব্বু যে কোনোদিন ভুল করেও খবর নেয় না আমি কি করছি, বেঁচে আছি নাকি খেয়েছি না খাইনি, সেই খোঁজটাও নেয় না। তবুও একবার চেষ্টা করবি। আচ্ছা। প্রিয়া আসবে সেটা আমার উপর ছেড়ে দে। আর হ্যাঁ, তোরা পাঞ্জাবি পরে আসবি আর আমরা শাড়ি পরে আসবো। প্রিয়া তুইও। তোকে তো পেতনি লাগবে শাড়ি পরলে। কেন? কারণ তোকে দেখতে এমন, শাড়ি পরলে পেতনি লাগবে, কোনো ছেলে তোর দিকে তাকাবে না। তবে রে। সানি তো ছুট, তার পেছনে সঞ্জু। এদিকে প্রিয়া তাদের সিন দেখে হাসতে লাগে। প্রিয়ার মুখে হাসি ফোটানোর জন্য এইসব। তারপর সবাই কলেজ থেকে যে যার বাড়ি চলে গেল। আর এদিকে আশিক খান তার ছেলেকে নিয়ে প্রথমে অফিস যায়। সেখানে সব কিছু বুঝিয়ে আবার গোপন ডেটা নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগে কাউকে কল দিয়ে জানিয়ে দেয় সব ঠিক করে রাখতে। গাড়ি এসে থামে গোলগোন্ডা দুর্গার পাশে। এটি হায়দ্রাবাদের একটা ভ্রমণের জায়গা। এই দুর্গটা আরেকটি নামে বিখ্যাত, সেটা হলো ভুতুড়ের স্থান। শতকের অন্ধ্রপ্রদেশের শাসনকারী কাকাতিয়াদের দ্বারা নির্মিত হয়েছিল এই দুর্গটি। ভারতের বৃহত্তম মধ্যেই এই দুর্গটি পড়ে। অন্ধকার নেমে আসার পর এই দুর্গটিতে প্রবেশ নিষিদ্ধ দর্শনার্থীদের জন্য। কথিত আছে রাজ্যের রানী তার মতির ভূত এখানেই এই দুর্গটিতে আছে। রাতের বেলায় কান্নার আওয়াজ পাওয়া যায়। রাজা এবং রানীকে একসঙ্গে মর্মাহিত করা হয়েছিল। কেউ কেউ বলেছে
তারামতির আত্মাকে রাতে নাচতে এবং কানা করতে শুনেছে, তাই এসব জায়গায় হঠাৎ কেউ আসে না। আশিক খান তাই এই জায়গাটিকে বেছেছেন। গাড়ি থেকে নেমে বাবা এবং ছেলে ভিতর প্রবেশ করলো এবং সঙ্গে সঙ্গে ফুলের বর্ষণ হলো, কারণ তাদের দলে বাদশাহ আজ এন্ট্রি নিয়েছে। চারিদিক থেকে শুধু বাদশাহ বাদশাহ স্লোগান হচ্ছে। সুরিয়া প্রথমে কি হচ্ছে বুঝতে পারছিল না। তার আব্বুর দিকে তাকাতে উনি ইশারায় ঠিক থাকতে বললেন। সুরিয়া বুঝেও সম্মতি জানালো। একে সব রেডি করা আছে, এখন যাওয়া যাক। কে অবশ্যই চলো, মাটির এইদিকে সব ঠিক আছে তো? জি। সুরিয়া খাম। জি আব্বু। খেলো গাইস, আমাকে তো সবাই চেনো, আমাকে কেমন যেমন মেনে এসেছো, সব কাজ করছো, সাপোর্ট দিয়েছে। এরপর থেকে আমার জায়গায় আমার ছেলে গোষ্ঠী, তোমাদের বাচ্চা এসকে থাকবে। সুরিয়া এখানে 50 জন আছে, এবার তোমার উপর সব, তুমি নিজের মতো করে চালায়। আমার দোয়া তোমার উপর থাকবে, সব সময় কাজ শুরু করে দাও। আমি আসি। আশিক খান সব বুঝিয়ে বলে চলে যায়। সুরিয়া বলে, মাথুর আঙ্কেল সবাইকে এক জায়গায় জড়ো করো। সুরিয়া বলার সঙ্গে সঙ্গে মাথুর আঙ্কেল সবাইকে এক জায়গায় জড়ো করেছে। এবার সুরিয়া বলা শুরু করে, কে কে দেশের জন্য কাজ করতে চাও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাও, হাত তোলো। মতো সবাই হাত তোলে এবং বাদশাহ বাদশাহ স্লোগান দিতে থাকে। সুরিয়া আবার বলে, কে কে ফ্যামিলি থেকে দূরে থেকে দেশের জন্য জীবন দিতে পারবে, হাত তোলো। এবার সবাই চুপ হয়ে থাকে। কানাঘুষো চালু হয়, কি করবে ভাবছে। একদিকে ফ্যামিলি, অন্যদিকে দেশ, কেউ হাত তুলতে পারেনি। এইভাবে তখন শেষের দিকে হাত তুললো 3 জন। সুরিয়া তাদের কাছে রাখলো, তারাও সুরিয়ার মতো সমবয়সী। আমাদের ভয় করছে না জীবন দিতে, ফ্যামিলি চিন্তা নেই। না ভাই, আমাদের ফ্যামিলি নেই, আমরা অনাথ। আশিক আঙ্কেল রাস্তা থেকে এনে বড় করেছেন, ওনার জন্য সব করতে পারে, জীবনও দিতে পারি। তোমাদের নাম কি? আমি যাদব। আমি নীরব। আমি মিলন। মাথুর আঙ্কেল, তোমার কাজ সবাইকে ভালো করে প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া, তলোয়ার বন্দুক থেকে শুরু করে সব কিছু চালানোর। আর এই 3 জন আমি একসঙ্গে নেব, এসো তোমরা। যাদব বলল, জি ভাই। আজ থেকে আমরা বন্ধু। কিন্তু কি বলো? যদি বন্ধু হতে হয় তবে তুই করে বলতে হবে। আমিও একমত। ও এই ব্যাপার, ঠিক আছে, তো আয় তোরা কাজ শুরু করি। আর হ্যাঁ, আমাদের নাম আমার ছাড়া কেউ জানবে না, ব্যান্ড ছাড়া। যেমন যাদব তোমার নাম, জে কে, লিমন এল কে, নীরব এন কে, আর আমি এস কে। এস কে, জে কে, এল কে, এন কে। আমাদের এই নামে চিনবে সবাই, ওকে? জি সুরিয়া ভাই। আমাদের প্রথম কাজ নারী শিশু পাচার কোথায় হয়, এরা কারা, এদের হেডকে খোঁজ নাও। এই কাজে কে কে জড়িত, দেশে বিদেশে 24 ঘন্টার মধ্যে খবর চাই। আর বাইরে বেরোলে সবাই মাস্ক ব্যবহার করবি। বি কেয়ারফুল। আমার নাম্বার নে, তোদেরও দে। আসছি আমি, ফোনে কথা হবে। এই বলে সুরিয়া চলে গেল। এদিকে 3 বন্ধু কাজ শুরু করে দেয়। তাদের বসের অর্ডার 24 ঘন্টার মধ্যে খবর চাই। এদিকে আজও অনু কান্না করতে করতে বাড়িতে ফেরে। অনু মামুনি, কান্না করিস কেন? কি হয়েছে মা? আম্মু, আজ ওই বদমাসটা রাস্তায়। আনু কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। আঞ্জলি খান স্বামীর কাছে গিয়ে সব খুলে বলল। আশিক খান কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে দেখছি, তুমি চিন্তা করো না, মামুনির কাছে দেখ। আচ্ছা। আশিক খান সুরিয়াকে কল দিয়ে সব বলল। আনু কান্না করছে এটা বলেনি, কারণ আশিক খান খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ওনার ছেলে কতটা ভয়ঙ্কর হয়েছে, অনুর প্রতি কতটা দুর্বল। এটা শুনলে পুরো লন্ডভন্ড করে দেবে। এমপির ছেলেকেও জ্যান্ত রাখবে না। আব্বুর সঙ্গে কথা বলে সুরিয়া যাদবকে কল দেয় এবং এমপির ছেলে সব ইনফরমেশন বের করতে বলে, কখন কোথায় যায় কি করে সব। ঠিক আছে ভাই, আমি ঠিক টাইমে চলে আসবো, যেন সব রেডি থাকে। ওকে ভাই, তোরা কাজ শেষ কর, ভাই চলে আসবে। সব রেডি। ডান। আমারও। আর একটা কাজ দিয়েছে ভাই, এমপির ছেলের ডিটেলস। ও আচ্ছা, হয়ে যাবে। সুরিয়া বাড়িতে এসে কারোর সঙ্গে কথা না বলে সোজা তার আপুর রুমে যায়। আপু কি বলেছে তোকে, কি করেছে সে তোর সঙ্গে বল। আনু সুরিয়াকে দেখে ভয় আটকে ওঠে। তার ভাই কি অবস্থা, চোখ দুটো পুরো লাল হয়ে গেছে। আনু ভয় পেয়ে যায়, কি বলবে এখন। সুরিয়া আবার ধমকে ওঠে, তোকে জিজ্ঞাসা করছে আমি, বল কি হয়েছে। আনু খুব ভয়ে রেগে যায়। আনুর মুখ থেকে সুরিয়া বুঝতে পারে তার আপু তাকে ভয় পাচ্ছে, তাই তার রাগটা কন্ট্রোল করে নেয় এবং শান্তভাবে বলে, আপু ভয়ের কিচ্ছু নেই, আমি আছি তো, বলো কি বলেছে। সুরিয়ার শান্ত স্বরে কথা শুনে তার আপু একটু ভয় দূর হয় এবং বলতে থাকে, এই ফুলকলি, কোথায় যাওয়া হচ্ছে? আমাদের দিকে একটু তাকাও, আমরা যে আশায় বসে আছি তোমার সঙ্গে একটু কথা বলবো বলে। এমপি ছেলে হচ্ছে রনি, সারাদিন কাজ কাম কিছু করে না, দোকানে বসে রাস্তা দিয়ে যে মেয়ে যায় তাকে ডিস্টার্ব করে, এটাই তার প্রধান কাজ। রনির চরিত্র ভালো না,
মাল, গাঁজা, ড্রাগ সব নেশা করে। এলাকায় সবাই চেনে তাকে। মেয়েদের সঙ্গে খারাপ বিহেভ করে তো কিছু বলতে পারে না। রনির 3 জন বন্ধু একেই তার সঙ্গে থাকে, তারাও মেয়েটি টিস করে। আজ অনুর সঙ্গে করছে। রনিকে দেখে অনু তাড়াতাড়ি হাঁটা শুরু করে। অনু মনে মনে দোয়া দরদ পড়ছে আর হাঁটছে। রানীর 3 বন্ধু হলো রবি, রকি, রাজ। এই ফুলকলি, দাঁড়াও, পালিয়ে কোথায় যাচ্ছ? আমার সঙ্গে একটু কথা বলো না, আমি তো তোমাকে ভালোবাসি। প্লিজ রাস্তা ছাড়ুন, আমি বাড়ি যাব। বেশ তো, যেও। তার আগে আমার ভাই কি বলেছে সেটার উত্তর দাও। ভাই, মালটা কিন্তু সেই। এই চুপ, এ তোদের ভাবি, আমি ভালোবাসি একে। কি রে, তুই সত্যি ভালোবাসিস? হ্যাঁ রে, সেই কবে থেকে ফুলকলি কোথাও যাওয়া হচ্ছে। প্লিজ রাস্তা ছাড়ুন। ছাড়বো তো ভাবি, তার আগে ভাইয়ের মনটা খুশ করে দাও। রনি হুট করে অনুর হাত ধরে কাছে টেনে নেয়। অনু তো ছাড়ানোর জন্য মোচড়ামুচি করতে আছে। অনুর ভয়ও করছে, ভয় অনু কান্না করে দেয়। ভাই, ভাবি তো কান্না করছে, ভয় পেয়েছে। বাচ্চা মেয়ে বলে কথা। রনি, ভাবি তো কান্না করছে, আজকের দিনের জন্য ছেড়ে দে। প্লিজ ফুলকলি, কান্না করো না। তোমার চোখের জল যে আমার সহ্য হয় না। তুমি যে আমার বুকে আছো। রনি তার বাম বুকের দিকে ইশারা করে দেখালো। অনু ভয় এবং ঘৃণাতে মুখ ঘুরিয়ে নিল। তা দেখে রনি বলল, হাই হাই মেয়ে মার যাওয়া, তোমার চোখের ইশারায় এমনভাবে তাকিও না ফুলকলি। এবার তো বলো, ফুলকলি রে ফুলকলি, যাচ্ছ তুমি কোন গলি? রনি গান গাইতে গাইতে অনুর হাত ছেড়ে দেয়। সেই সুযোগে ছুটে পালিয়ে আসে অনু। কতদিন ছুটে যাবে তুমি? তোমাকে যে এই রনের রানী হতেই হবে। অনুর মুখে এসব কথা শুনে সুরিয়া পুরো রেগে আগুন। ও যদি রনিকে একবার পায় তাহলে জ্যান্ত কবর দিয়ে দেবে। সুরিয়া মনে মনে রাগটাকে কন্ট্রোল করে তার আপুকে বলল, ঠিক আছে আপু, আর কান্না করিস না, আমি দেখছি। তোর কোনো ভয় নেই, আমি আছি না, তোর ভাই আছে তো, শান্ত হ। রনি, তুই আমার আপুকে কান্না করিয়েছিস, তুই কাল সূর্যোদয় দেখতে পাবি না। সুরিয়া শেষের কথাটা মনে মনে বলল। বাড়ি থেকে বেরিয়ে গেল। তার ঠিকানা এখন গোলকোন্ডা দুর্গ। সুরিয়া বাড়ি থেকে বেরোতে তার সামনে একটি কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়িতে বসে কোথায় যাবে বলে দিতে ড্রাইভার গাড়ি চালু করলো। প্রায় 1 ঘন্টার পরে গাড়িটা এসে দাঁড়ালো সেই দুর্গের সামনে। সুরিয়া নেমে অফিসে চলে গেল। আপনাদের বলে রাখি, সুরিয়া এখানে একটা অফিস রুমের মতো করছে, সেটা কেউ জানে না, শুধু তার 4 জন ছাড়া। এখানে সব রকমের ব্যবস্থা করা আছে। তার রুমে বসে যাদবকে ডাক দেয়। সঙ্গে সঙ্গে যাদব, নীরব, লিমন উপস্থিত হয়। সুরিয়া তাদের বলে কি কি বের করতে পেরেছে, তাড়াতাড়ি তাকে বলতে। তারা বলা শুরু করে, ভাই সব রেডি। ভাই, আমাদের এখানকার এমপি মুশরাফ আলী আর তার পার্টনার আশরাফ খান এই কাজ করে। এরা এখানে হেড, এদের নিচে অনেকেই কাজ করে। মুশরাফ আলীর ছেলে রনি ও তার 3 বন্ধু আছে। হায়দ্রাবাদে 3-4টা কলেজ ড্রাগ গাঁজা সাপ্লাই করে। নারী পাচারও এদের মাস্টার মাইন্ড মুশরাফ আলী আর তার পার্টনার। এরা বিভিন্ন দেশের মাফিয়াদের সঙ্গেও যুক্ত, মুম্বাই, ইউপি, জম্মু কাশ্মীর। ভাই, এদের ওপরে মাস্টার মাইন্ড বিদেশে বসে আছে। এরা যে নারী শিশু সাপ্লাই করে পাকিস্তান, বাংলাদেশ, চীন, রাশিয়া, সাউথ কোরিয়া, জাপান। যেমন ইয়াকুজা, এরা গোকুরো নামে পরিচিত। এটা জাপানের জন্ম, এদের সঙ্গে কোরিয়ানরাও যুক্ত। এরা প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। এদের নিজস্ব অফিস, ভবন, বিজনেস কার্ডও আছে। এই চক্রের সদস্যরা সবসময় কালো স্যুট পরে। এরা দলের প্রতি অনুগত থাকা নিদর্শন হিসেবে নিজেদের হাতের কনিষ্ঠ আঙুল কেটে ফেলে। 18th স্ট্রিট গ্যাং, এই মাফিয়া চক্র চীন ডেনার আর্মি নামে পরিচিত। এটা চীনের, কারণ স্কুলে পড়া অনেক ছেলে সদস্যকে নিজেদের দলে ফিরিয়েছে দলটি। এমন 18 হিসেবেই পরিচিত পাওয়া লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এই চক্র বিশ্বের অন্যতম বড় অপরাধ চক্র। শুধু আমেরিকাতেই এদের 30,000-এরও বেশি সদস্য আছে। এদের প্রতিদ্বন্দ্বী চক্রের নাম M13 মুনগিকি কেরিয়ান, একটি ভয়ঙ্কর দল। এটি একাধারে সন্ত্রাসীদের সঙ্গে জড়িত। এই দলের সদস্যদের কেউ এদের দাবি না মানলে তাকে মাথা কেটে অথবা আগুনে পুড়িয়ে মারা হয়। এছাড়াও কেউ অন্যায় করলে তাকে যে অনুপাতে শাস্তি দেয় এই চক্রের সদস্যরা। এটা সাউথ কোরিয়াতে রাশিয়ান মাফিয়া, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক অপরাধ চক্র। সাবেক এক FBI এজেন্ট এই চক্রের সদস্যদের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হিসেবে আখ্যা দেয়। 450টি গ্রুপে এই চক্রে অন্তত 3 লাখ সদস্য আছে। এদের শরীরে থাকে বিশাল সব ট্যাটু। এরা মিলিটারি কায়দায় সন্ত্রাসী কাজ করে, মূলত কন্ট্রাক্ট কিলিং ও মানুষের
অঙ্গ পাচারের সঙ্গে জড়িত এরা। হেলেস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রে একটি সংগঠিত অপরাধ চক্র হিসেবে বিবেচনা করে। হেলেন্স এজেন্সের মোট সাইকেল ক্লাবের সদস্যরাই হল ডেভিডসন। মোটরসাইকেলে চড়ে অপরাধ কর্মকাণ্ড চলায় বলে সবাই বিশ্বাস করে। তবে এই চক্রের সদস্যরা মাদক পাচার, যৌন ব্যবসা, চাঁদাবাজির সঙ্গে জড়িত। সবই বুঝলাম, তারা তাদের দেশে থাক, আমাদের দেশের দিকে চোখ তুলে তাকালে তখন দেখা যাবে। এখন কাজের কথায় আসো। আমাদের দেশ থেকে কোন কোন দেশে বেশি নারী শিশু পাচার হয়, আর কোন কোন দেশে থেকে মাদক, ড্রাগস, গাঁজা আসে? ভাই, হায়দ্রাবাদ, মুম্বাই, কাশ্মীর সব মাফিয়ার হেড ইউপিতে। তার নাম মুখতার আনসারি। গুন্ডারাজ, মাফিয়ারাজ, জঙ্গল রাজ নামে পরিচিত। এখান থেকে মেয়েদের নিয়ে ইউপি থেকে পাচার করা হয় চীন, পাকিস্তান, বাংলাদেশে। আর মুখতার আনসারিকে সাহায্য করে পাকিস্তানের মাফিয়া শেখ আমিনুল, চীনের মাফিয়া আপিল প্যানেলরা, বাংলাদেশের মাফিয়া আজিজ আহমেদ। এরা পার্টনার প্লাস বন্ধু। ভাই, এইমাত্র আমার এক খবর দিল আজ রাতে হায়দ্রাবাদের নলেজ সিটিতে 5 তলা হোটেলে মেয়ে কেনা বেচা হবে। ওকে, আমরাও সেখানে যাব, বাট ছদ্মবেশে। আর হ্যাঁ, যাদব এমপির ছেলের ডিটেলস পেয়েছিস? জি ভাই, এমপির ছেলের নাম রনি। তার আন্ডারে 3টা কলেজ আছে। সেই কলেজগুলোতে সে ড্রাগস, গাঁজা সাপ্লাই করে আর কলেজের মেয়েদের নিয়ে বিক্রি করে। আর এই হোটেলের যাবে রনি। ওকে, ডান, আমরাও যাব। সব ব্যবস্থা কর। রনি, কাল সূর্য উদয় দেখবে না? মাথুর আঙ্কেলকে খবর দে, কথা আছে। জি ভাই। যাদব চলে গেল মধুর আঙ্কেলকে ডাকতে। লিমন, নীরব নিজেদের কাজ চালু করে। এদিকে সুরিয়া মনে মনে ভাবে, আমার দেশের উপর যে চোখ তুলবে সে ধ্বংস হবে। তার আগে না, প্রথম কাজ হচ্ছে সন্ত্রাস, জঙ্গি, মাফিয়া যারা খারাপ কাজে নিযুক্ত তাদের এক এক করে সরাবো। তবে একবার ওয়ার্নিং দিব, দেশ সুরক্ষা রাখবো, কোনো খারাপ কাজ হবে না, আমি করতে দিব না। ভাবতে ভাবতে মাথুর আঙ্কেলও চলে আসে। সুরিয়া, কিছু বললে বলো। মাথুর আঙ্কেল, আমাদের দলের লোক কত, তাদের প্রশিক্ষণ কেমন দেওয়া হচ্ছে, ট্রেনিং ঠিকঠাক চলছে? এরা যদি না পারে বিদেশ থেকে লোক এনে ট্রেনিং দাও। আমাদের দলে এখন বর্তমান 47 জন আছে। ট্রেনিং ঠিকঠাক চলছে। যেরকম বলেছিলে, বন্দুক চালানো, কুম্ফু, কারাটে, তলোয়ার থেকে শুরু করে সব ওদের শেখাস। ঠিক আছে আঙ্কেল, তবে আরও ছেলে দরকার, ম্যাক্সিমাম 100 থেকে 150। তুমি পারবে, না পারলে যাদব, নীরব, লিমন সাহায্য করবে যত তাড়াতাড়ি সম্ভব। ছেলে জোগাড় করে তাদেরও একইভাবে প্রশিক্ষণ ট্রেনিং দাও। আমাদের এবার নামতে হবে মাঠে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে শুরু করছি। আঙ্কেল, 20 জন ছেলেকে রেডি রাখো, আমার সঙ্গে যাবে রাতে। ওকে, হয়ে যাবে। মাথুর আঙ্কেল চলে যায়। সুরিয়া যাদবকে ডেকে সব বুঝিয়ে দেয়। রাতে 5টা গাড়ি আর সবার পোশাক থেকে শুরু করে সব ব্ল্যাক হওয়া চাই। যাদবও মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। অপরদিকে প্রিয়া বাড়িতে এসে তার নানুর পরিচিত একটা বন্ধু ছেলের সঙ্গে যোগাযোগ করে। তিনি একজন জার্নালিস্ট। তিনিও বিশ্বাস করেন প্রিয়ার মায়ের মৃত্যুটা রহস্য। ওনার নাম আতিক চৌধুরী, প্রিয়ার মা। আর উনি একই কলেজে পড়াশোনা করতেন এবং বেস্ট বন্ধু। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি ভালো। আঙ্কেল, কিছু জানতে পারলেন? হ্যাঁ রে মা, অনেক কিছু। তুই পারলে কাল একবার আমার অফিসে আসিস, অনেক কথা হবে। তোর টিম সঙ্গে নিয়ে আসিস। জি আঙ্কেল। এই বলে প্রিয়া কল রেখে দেয়। তারপর তার টিম বলতে তার ফ্রেন্ড সার্কেল, তাদেরও ফোন দিয়ে সবকিছু বুঝিয়ে বলে দিল। তারা সবাই একসঙ্গে কাজ করে প্রিয়ার মায়ের মৃত্যুর রহস্য জানতে আর দেশের জন্য, তারা দেশের জন্য জীবন দিতে আগ্রহ। অপরদিকে সুরিয়া তার গোপন অফিসে যাবত, লিমন, নীরবকে ডেকে পাঠালো। কিছুক্ষণের মধ্যে তারা সবাই উপস্থিত হলো। সুরিয়া বলতে শুরু করলো, তোদেরকে ডাকার অনেক কারণ। প্রথমে ওদের সঙ্গে লড়তে হলে আমাদের লোক, 2 অস্ত্র, বোমা সব পর্যাপ্ত পরিমাণে বেশি চাই। দেশ বিদেশ থেকে সব অস্ত্র, গোলা বারুদ, বন্দুক সব রকম একদিনের মধ্যে চাই। জি ভাই। এই বলে সুরিয়া মাথুর আঙ্কেল সবাইকে কেমন ট্রেনিং দিচ্ছে দেখতে চলে যায়। আর এদিকে যাবত, লিমন, নীরব দেশ বিদেশি সব জায়গায় খবর নেয় কি কি অস্ত্র নেবে, কোন কোন অস্ত্র কোন দেশ থেকে নেবে। যেমন মিসাইল, হাইপারসনিক মিসাইল DF-17। এটি 1800 থেকে 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। মিসাইল ডেস্ট্রয়ার 055 এই অস্ত্রটি সাগরে চলে। এটি জলপথে যুদ্ধের সময় লাগবে। আর চাইনিজ কুড়াল, হাতের
অস্ত্র যেটা আঙুলের মধ্যে রেখে লড়াই করা যায়, ইজি পিস্তল, চাইনিজ ছুরি, রামদা তলোয়ার, দা কুড়াল, চাইনিজ ছুরি ছোট পকেটে রাখা যায়, দেশ থেকে অস্ত্র, গান, AK-47, AK-56 রাইফেল, মেশিন গান, ফায়ার আর্মস, সব তত্ত্বাবধানিক অস্ত্র, SLR সেলফ লোডিং রাইফেল, 30 গুলির ম্যাগাজিনের পর পর গুলি করা যায়, 303 রাইফেল, 10 গুলির ম্যাগাজিন, 303 ইঞ্চি 77 মিলিমিটার বোরের অ্যান্ড ফিল্ড রাইফেল, সব ঠিক করে আনার ব্যবস্থা করে নেয় 24 ঘন্টার মধ্যে। অস্ত্র আনার ব্যবস্থা কমপ্লিট? জি ভাই। সুরিয়াকে কি কি অস্ত্র আসছে সব বলে, দেশ এবং বিদেশ থেকে সুরিয়া সব শুনে বলে। চাইনিজ ছুরি, ইজি পিস্তল সবাই একটা একটা নিজের কাছে রাখবি পকেটে, আমার জন্যেও। এবার চল হোটেলে। এখন তো সেই রকম কোনো অস্ত্র নেই, যেইগুলো আছে সেগুলো নিয়ে চলো। এদের কাছেও কম নেই অস্ত্র, সবে অত্যাধুনিক, যেমন খুকির এটি একটি ছুরি, সহজেই কাউকে মৃত্যু দেওয়া যায়। M9 বেইনেট, এটি রাইফেল নামে পরিচিত। পিস্তল, অটো নাইফ MM, AKM রাইফেল, T91 অ্যাসল্ট রাইফেলস, 1B1 লাইন্সার রাইফেল, AK-203 রাইফেল, SAF কার্বেনি 2A1 মেশিন গান ইত্যাদি। এইগুলো নিয়ে বেরিয়ে যায় 6টি কার, 20 জন, 5টি করে কারে। আর সুরিয়া, যাবত, লিমন, নীরব ব্ল্যাক কালারের BMW, আর 20 জন যাচ্ছে মার্সিডিজ। ব্ল্যাক কালারের গাড়িগুলো পরপর এসে দাঁড়ালো হোটেলের সামনে এবং সবাই যে যার পজিশন দাঁড়িয়ে গেল। আর 4 জন ভেতরে গিয়ে দেখতে লাগলো। প্রায় 50 জনের মতো মেয়ে, তারা কেউই হুঁশে নেই। তাদের দেখে বোঝা যাচ্ছে তাদের ড্রাগ দেওয়া হচ্ছে। আর হোটেলে সব স্নাতক ধর্মী বড় বড় লোক দরদাম করছে কেনার জন্য। তখনই জাবেদের চোখে পড়ল রনি আর তার 3 বন্ধুকে। সুরিয়াকে ইশারায় বুঝিয়ে দিল। এই রনি সুরিয়া ও জাবেদকে বুঝালো, তুই এদিকটা দেখ, আমি রনিকে দেখছি। হোটেলের ডান্স এরিয়াতে একটি মেয়ের সঙ্গে রনি ডান্স করছিল। ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য রনি আসতে নিলে, হেই বেবি, কোথায় যাও? আসো। ডান্স কন্টিনিউ বেবি, আমি আসছি, 5 মিনিট। ইউ আর ওকে? না, প্রবলেম হলে বলতে পারো, আমি তোমার সঙ্গে যাই। নো নো, আই অ্যাম অল রাইট, জাস্ট 5 মিনিট। ইয়েস ইয়েস। রনি ওয়াশরুমের দিকে গেল। এই সুযোগটাই সুরিয়া খুঁজছিল, পেয়েও গেল। ওয়াশরুমে গিয়ে রনির মুখে টেপ লাগিয়ে খুব সাবধানের সহিত ওই 20 জনকে হ্যান্ড ওয়ার করে দিল। এদিকে যাবত, নীরব, লিমন, রনির 3 বন্ধুকেও একই রকম করে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল। এদিকে কাজ শেষ করে মেয়েদের কাছে গেল। ওখানে সব মেয়ে বিক্রি হয়ে গেছে। সেই সময় সুরিয়া ফায়ার বলতেই ফায়ার শুরু করলো এবং সবাই জীবন বাঁচানোর জন্য মেয়ে টাকা ফেলে পালিয়ে গেল। সুরিয়ার ইশারায় তার লোকগুলো এসে বিটগ্রেস ভর্তি টাকাগুলো গাড়িতে রেখে নিল এবং যাবতকে ডেকে বলল, যাদব হোটেলে পাশাপাশি এরিয়ায় থানা কার আন্ডারে, তাকে কল দাও কুইক। জি ভাই, এখানে বাঞ্জারা হিলস পুলিশ স্টেশন আছে। কার আন্ডারে তাকে কল দাও। জি ভাই। যাবত থানার ওসি রামমোহনকে কল লাগিয়ে দিয়ে সুরিয়াকে ফোন দেয়। হ্যালো, আই এম স্পিকিং রামমোহন, আপনি কে? আপনার এবং এই দেশের শুভাকাঙ্ক্ষী SK নয়েজ সিটি 5 তলা হোটেলে মেয়েদের উদ্ধার করেছে আমার টিম। আপনি ওদের নিয়ে হাসপাতালে ভর্তি করুন এবং সবাই সুস্থ হলে যে যা বাড়িতে পাঠিয়ে দিবেন, এটা আপনার দায়িত্ব। বাই গাইস, ফলো মি। সুরিয়া বলেই গাড়িতে উঠলো আর সবাইকে যে যার সিটে বসলো। গাড়ি চলতে শুরু করলো এবং কিছুক্ষণ চলার পর হাইটেক
সিটি নির্জন এক জঙ্গলের ভিতর ঢুকলো। এটি খুব বড় এরিয়া ধারা সুগঠিত জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা বাড়ি, তার পাশে গাড়িগুলো থামালো। সবাই নেমে রনি, রবি, রকি এবং রাজকে নিয়ে চেয়ারে বেঁধে রাখলো, কারণ তারা এখনো সেন্সলেস হয়ে আছে। যাদবেদের এখনো সেন্স আসছে না কেন? অনেকক্ষণ হলো তো এসে যাওয়ার কথা। ডোজ কি বেশি হয়ে গেছে? না ভাই, ঠিক দেওয়া আছে, সবাই তো ড্রিঙ্ক করে আছে, সেই জন্য সেন্স আসতে একটু লেট হবে। ও আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, লিমন বিদেশ থেকে অস্ত্র কতক্ষণে পৌঁছাবে? জি ভাই, সব জায়গা থেকে ছেড়ে দিয়েছে, পৌঁছে যাবে রাতে। চীন, রাশিয়ান যুক্তরাষ্ট্র আর ফ্রান্স থেকে আসছে অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র। জলপথে জাহাজে আনলে রিস্ক না থাকলেও লেট হওয়ার পরিপ্রেক্ষিতে প্লেনে আনার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু প্লেন নিজস্ব, সুরিয়ার আব্বু আশিক খান একজন বিজনেসম্যান, যিনি দ্বিতীয় স্থানের অধিকারে আছেন। ওনার আর একটা পরিচয়, একে দ্য ডন। ওনার পদ ওনার ছেলেকে দিয়েছেন, একের ছেলে এসকে। ওনার ইচ্ছে আন্ডারওয়ার্ল্ডের বাদশা দ্য ডন এসকে নামে পরিচিত হবে। সুরিয়াও প্রমিস করেছে, যেহেতু প্রাইভেট প্লেনে আসছে অস্ত্র, তাই কোনো আশঙ্কা নেই। নীরব বলল, ভাই এখন টাইম 3টা, ভোর হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আর অস্ত্র আসবে রাত 2তে, অনেক সময় আছে। আগে বলুন এদের কি করা চাই? হ্যাঁ, ঠিক বলেছিস। আমি প্রতিজ্ঞা করেছি রনি আর সূর্য উদয় দেখবে না। ওর বন্ধুরা ও চোখে পানি মার দেখবে, উঠে যাবে। জি। নীরব সুরিয়ার কথা অনুযায়ী ঠান্ডা পানি দিয়ে ওদের চোখে মারে। মারার সঙ্গে সঙ্গে ওরা পিটপিট করে চোখ খোলে আর দেখে সামনে 2 হাত দূরে কালো পোশাক পরা 4 জন, শু, কোট, সানগ্লাস, টুপি, হুডি, মুখে মাস্ক। চেনার উপায় নেই, শুধু চোখগুলো দেখা যাচ্ছে, যা বোঝার উপায় নেই। রনি ভয়ে ভয়ে বলল, কে তুই? আমাকে তুলে আনার সাহস কোথায় পেলি? জানিস আমি কে? আমার বাবাকে? রনির কথা শুনে মাস্ক পরা 4 জন হো হো করে হাসতে থাকে। এটা দেখে একটু ভয় পেয়ে যায়। পাশাপাশি তাকিয়ে দেখে তার 3 বন্ধু একই অবস্থায় বাঁধা আছে। তাদের সেন্স ফিরেছে। রকি, রবি, রাজ। ভয়ে তাদের হাঁটু কাঁপছে সামনে 4 জনকে দেখে। কে আপনারা? কি চান? কেন তুলে এনেছেন আমাদের? আমাদের ছেড়ে দিন প্লিজ, আমরা কিছু করিনি। সত্যি তো? তোরা কিছুই করিসনি? সত্যি কিছুই করিসনি? তাহলে তোতলাচ্ছিস কেন? কে তোরা? কি চাস? ছেড়ে দে আমাদের, নাহলে একটাও বাঁচবি না। চ চ চ চ কচি বাবু, তুমি এরকম করছো কেন? নিজে তো বাঁচো, পরে আমাদের মারার হুমকি দিবে। সত্যি করে বল, কে তোরা? আমাদের ধরে নিয়ে এসেছিস কেন? বলছি, এত অধৈর্য হওয়ার কি আছে? GCUH কলেজ মনে পড়ছে? ওই কলেজের দারোয়ানের মেয়ে এবং তার 2 বান্ধবীকে। এই কথা শুনে 4 বন্ধু ভয়ে পড়ে যায়। 4 জনের দিকে তাকাচ্ছে। রনি মনে মনে ভাবছে, এরা জানলো কি করে? এটা তো 1 বছর আগের ঘটনা। ফ্ল্যাশব্যাক। এরা 4 বন্ধু, সে একই কলেজে পড়তো। রনি, রকি, রবি, রাজ কলেজে যেত পড়তে না, মেয়েদের টিচ করতে। বিরক্ত, খারাপ ব্যবহার করত। যে মেয়েকে ভালো লাগতো তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করে ছেড়ে দিত। এই কলেজটি ছিল সরকারি। রেজাল্ট ভালো হলে ভর্তি নেওয়া হতো। ওই কলেজে দারোয়ানের মেয়ের রেজাল্ট খুব ভালো। গরিব ফ্যামিলি হওয়ার সত্ত্বেও রেজাল্ট ভালোর জন্য ওই কলেজে অ্যাডমিশন হয়ে যায়। নিতু কলেজে ভর্তি হওয়ার পর 2 জন বান্ধবী হয় তার। ও মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একদিন রনি নিতুর ওড়না ধরে টানছিল। ওড়না ছাড়িয়ে নেওয়ার পর গায়ে হাত দিচ্ছিল। খুব বাজেভাবে নিতু সহ্য করতে না পেরে কলেজের সবার সামনে রনিকে চড় বসিয়ে দিয়েছিল 2 গালে। সেই রাতে প্রতিশোধ নেওয়ার জন্য রনি ও তার বন্ধুরা তার পরের দিনই নিতুকে এবং তার 2 বান্ধবীকে তুলে নিয়ে রেপ করেছিল। 5 জন তার 2 বান্ধবী 3 দিনের দিন মারা গিয়েছিল। নিতু 5 দিনের দিন ওরা মারা যাওয়ার পর ওদের কলেজ ক্যাম্পাসের মাঠে ফেলে দিয়ে
হয়ে গিয়েছিল। তাদের মৃত্যুটা ছিল ভয়ঙ্কর। পুরো শরীর সিগারেটের ছ্যাঁকা ছিল, হাতে পায়ে চেন দিয়ে বেঁধে রাখার জন্য কালশিটের দাগ পড়ে গিয়েছিল। পাশে কেউ যেতে পারেনি, পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। কলেজের সবাই জানতো কে করেছে এই কাজ, কিন্তু কেউই এদের বিরুদ্ধে বলতে পারেনি, যদি তাদের অবস্থা সেম হয় সেই ভয়ে। এমপির ছেলে, তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কেউ নেই। পুলিশও প্রমাণ না পাওয়ার জন্য কেসটা বন্ধ করে দিয়েছে। বর্তমান সুরিয়া চোখের ইশারায় কিছু আনতে বলল, আর সেগুলো দেখে এদের চোখে ভয় চোখের বাইরে বেরিয়ে আসবে এমন। ওরা বলতে শুরু করলো, ভাই ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, এরকম আর হবে না। একটা ছোট্ট ভুল ভাই, মাফ করে দিন। ভাই ভাই আমাদের কোনো ভুল নেই ভাই, আমরা যা করেছি সব রনির কথাতে, বিশ্বাস করুন, আমাদের ছেড়ে দিন, এরকম কখনো ভুল হবে না। ভুল নেই, তাহলে নিতুর 2 বান্ধবী কি করে মরল বল? না ভাই, মারিনি, আমরা চেয়েছিলাম 2 দিন ফুর্তি করে ছেড়ে দেব, কিন্তু মেয়েগুলো 3 দিনের দিন মারা গিয়েছে। তাহলে তোদের কি করে ছাড়ি? আমাদের ছেড়ে দে বলছি, বাঁচবি না কেউ। আমার কিছু হলে আমার বাবা তোদের কাউকেই বাঁচিয়ে রাখবে না। কত টাকা লাগবে বল? কত টাকা? আমি ফোন দিলে আমার বাবা টাকা পাঠিয়ে দেবে। রনির এই কথা শুনে সুরিয়ার রাগ উঠে যায়, আর আপুর কান্না মিশ্রিত মুখটা ভেসে ওঠে। সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে রনির দুটো চোখে তার ঢুকিয়ে দেয়। যেই হাতে তার আপুর ওড়না ধরেছিল সেই হাত কেটে বাদ দিয়ে দেয় শরীর থেকে। কিছুক্ষণের মধ্যে রনির মৃত্যু হয়। একই রকম তার তিনজনকেই মেরে সেই কলেজ ক্যাম্পাসের মাঠের গাছে ঝুলিয়ে দিয়ে আসে। পরের দিন সকালে 8টা, অনু তার আব্বু নিচে আসে নাস্তা করার জন্য, সঙ্গে সুরিয়াও। অঞ্জলি খান নাস্তা নিয়ে টেবিলে রাখতে যায়। অনু টিভি চালু করে নিউজ চ্যানেল দিতেই সবার চোখে টিভির দিকে। নমস্কার, আর ভারত টিভির চ্যানেল থেকে আমি শ্রেতা। ব্রেকিং নিউজ, সবেমাত্র খবর পাওয়া গেল যে এমপি ছেলে মারা গেছে এবং তার 3 বন্ধু সমেত GCUH কলেজ ক্যাম্পাসের মাঠে গাছে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। এখনো পর্যন্ত জানা যায়নি কে এবং কারা এই কাজটি করেছে। পুলিশ তদন্ত জারি আছে, জানতে পারলে অবশ্যই জানাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই টিভির দিকে তাকিয়ে আছে, কিভাবে হলো, কে করলো খুন ওদের। অনু, আশিক খান, অঞ্জলি খান স্ট্যাচু হয়ে আছে। অনুর তো ভয়ে শরীর কাঁপছে। সুরিয়া খাবার টেবিলে বসে সবাইকে একবার দেখে খেতে ডাকলো, বলল, এইরকম হয়ে আছো কেন তোমরা? ওর পাপের ঘাড়া পূর্ণ হয়ে গেছে, তাই তো পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, সমাজের একটা নিকৃষ্ট কীট দূর হয়েছে। তোমরা সবাই খাওয়া শুরু করো। ওরাও বাদ দিয়ে খাওয়া শুরু করলো। অনু তো বেশ আনন্দ, তাকে আর কেউ ডিস্টার্ব করবে না। অনু ডাক্তারি করছে, ওরও স্বপ্ন মায়ের মতো ডাক্তার হবে। সবাই নিজের মতো খেলেও আশিক খানকে চিন্তিত দেখাচ্ছে। তিনি মনে মনে ভাবছে, কে মারলো ওদের এরকম নৃশংসভাবে? এইখানে কেউ না, নতুন কেউ। ওনাকে চিন্তিত দেখে সুরিয়া বলল, আব্বু তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কিছু নিয়ে অপসেট? কোনো প্রবলেম? না না, কিছু না। তুই আজ থেকে অফিসে যাবি তো? জি আব্বু, আজকে তুমিও আমার সঙ্গে যাচ্ছ, কিছু ডাউট ক্লিয়ার করে নেব, আর কিছু কথা আছে। তোমার সময় হবে তো? দিলে আজ থেকে তোমার ছুটি। ঠিক আছে, আমার খাওয়া শেষ, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। আশিক খান রেডি হয়ে নিচে নামলো, অনুও নামলো, তাই সবাই একসঙ্গে বেরিয়ে গেল। অনুকে তার ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারা অফিসে চলে গেল। এদিকে এমপি তার ছেলের মৃত্যুর খবর শুনে পুরো তছনছ করে দিচ্ছে। যে টিভিতে খবর হচ্ছিল সেই টিভি ভেঙে ফেলেছে। বডিগার্ডদের জিজ্ঞেস করেছে কি করে হলো, তারা তখন কোথায় ছিল। এমপির তার সেক্রেটারিকে বলল, আমি জানি না তুমি কি করবে, 2 ঘন্টার মধ্যে খবর চাই। কে কোথা থেকে আমার ছেলেকে তুলে এভাবে মারলো এবং তার পুরো ডিটেলস চাই। আর কাল রাতে হোটেলে নাইট ক্লাবে গন্ডগোল হয়েছে তারও খবর চাই। গো ফাস্ট। জি। এমপি সেক্রেটারি বা ডান হাত
রাজু চলে গেল। 2 ঘন্টার মধ্যে খবর পুরো এনে দিতে হবে তার বসকে। এমপিকে বস বলে এমপি 2 জন বিশ্বস্ত লোক আছে, 1 রাজু 2 রাহাত। এদিকে সুরিয়া তার আব্বুকে সব বলল, কি করে মেয়েদের বাঁচিয়ে যে যার বাড়িতে পৌঁছে দিয়েছে, এমপি ছেলেকে মারার সব। তার আব্বু সব শুনে খুব খুশি এবং সাবধানে কাজ করতে বলে। কোনো রকম হেল্প লাগলে বলতে বলল, গরিবদের যেন কোনো ক্ষতি না হয়। সুরিয়াও তার আব্বুর কথায় সায় জানালো। যাদব, জি ভাই। কাল রাতে যত টাকা মিলেছে সব একসঙ্গে করে লিমন, নীরব, তুমি নিয়ে আর সব বস্তি আর অনাথ আশ্রমে দিয়ে দাও। ভাই আমি টাকা নেব না। ভাই আমিও। আমাদের কারো লাগবে না ভাই, সব টাকা বস্তি অনাথ আশ্রমে যাবে। আর বস্তির ছেলে মেয়েদের জন্য স্কুল করলে ভালো হয় ভাই, যারা পড়ার সুযোগ পায় না তাদের জন্য। বেশ, তাই হবে। তোদের ইচ্ছে আমি জানতাম তোরা কেউ নিবি না, তাহলে এই কথা তোরা সব ব্যবস্থা শুরু করে দে। লিমন, নীরব, তোরা 2 জন এই দিকটা দেখ, আমি আর যাদব রাতে অস্ত্রটা আনতে যাব। এই বলে সুরিয়া সেখান থেকে যাবতকে নিয়ে বেরিয়ে এলো। রাজু রাহাত 2 জন মিলে খোঁজ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সঠিক প্রমাণ পায়নি। তারা তাদের কাজ করছে করুক, আমরা বরং যাই আমাদের গল্পের নায়িকার কাছে, কি করছে দেখা যাক তাদের গ্যাং। এদিকে প্রিয়া আজও সকাল থেকে উঠে সকালে নাস্তা এবং দুপুরের রান্না তৈরি করে রেডি হয়ে বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে, কারণ ক্লাস মিস করা যাবে না। তারপর ক্লাস শেষ করে আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাবে, তাই তাড়াতাড়ি রওনা হলো কলেজের উদ্দেশ্যে। প্রিয়ার লেট হওয়ার জন্য প্রথম বাসটি ছাড়তে হয় তাকে, দ্বিতীয় বাসের জন্য অপেক্ষা করছে বাস স্টেশনে। তখনই হঠাৎ খেয়াল করলো একটা বাচ্চা মেয়ে পেন বিক্রি করছে। বাচ্চা মেয়েটা বুঝতে না পেরে রাস্তার উপর চলে গেছে। অন্যদিকে দিয়ে একটি কার আসছে খুব স্পিডে বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য। প্রিয়া ছুটে মেয়েটিকে নিয়ে অপোজিটে পড়ে যায়। ভাগ্যক্রমে মেয়েটির কিচ্ছু হয়নি, কিন্তু প্রিয়া হাত পা ছিলে গেছে কিছুটা। সেদিকে সে ধাতস্থ না দিয়ে বাচ্চা মেয়েটিকে বলল, তোমার কোথায় লেগেছে? ব্যথা পেয়েছো তুমি? বলো। ছোট বাচ্চা মেয়েটি খিলখিল করে হেসে উঠে পড়ল, আমার কি হবে? আমার তো কিচ্ছু হয়নি, তুমি তো এসে আমাকে বাঁচিয়ে নিলে আপু, দেখো কিচ্ছু হয়নি। এই বলে বাচ্চা মেয়েটি তার হাত পা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। তার হাসি দেখে প্রিয়ার মুখেও হাসি ফুটে উঠল। আর এদিকে আমাদের গল্পের নায়ক পথ দিয়ে যাচ্ছিল। যখন বাচ্চা মেয়েটির কাছে গাড়িটা আসছিল, সুরিয়া বাঁচাতে যাচ্ছিল, কিন্তু সে অনেকটা দূরে ছিল। সে লক্ষ্য করলো একটা মেয়ে ছুটতে এসে বাচ্চা মেয়েটাকে বাঁচিয়ে নিয়েছে। সুরিয়া মেয়েটাকে শুধু পেছন সাইডে দেখেছে, আর মাথার চুল বেশ লম্বা, পেনি করে রাখা, 2 চোখ বেশ, কারণ প্রিয়ার মুখে মাস্ক ছিল, তাই সে শুধু চোখগুলো দেখেছে। সুরিয়া মনে মনে ভাবছে, এত সুন্দর চোখ, এত মায়াবী। হঠাৎ তার ধ্যান ভাঙলো। জাবেদকে বলল ওই গাড়িতে কে ছিল, তাকে ধরে নিয়ে আসতে। এদিকে বাচ্চা মেয়েটি প্রিয়ার দিকে তাকে ছলছল চোখে বলল, আপু তুমি তো ব্যথা পেয়েছো, তোমার হাত তো ছিলে গেছে, রক্ত বেরোচ্ছে। না কিচ্ছু হয়নি বুড়ি, একটু হয়েছে, ভালো হয়ে যাবে, ওষুধ লাগিয়ে নিব। এবার বলো তুমি রাস্তার মাঝখানে এগুলো নিয়ে কি করছো? এখন কিছু হয়ে গেলে? আসলে আপুই 2 দিন হলো কিচ্ছু খাইনি, আমার মাও কিচ্ছু খায়নি। আমার মার একটু শরীর অসুস্থ, কাজে যেতে পারেনি, তাই ঘরের খাওয়ার কিচ্ছু নেই। আমি ভেবেছিলাম এগুলো বিক্রি করে যে টাকা পাবো মায়ের জন্য ওষুধ নিয়ে যাব আর খাবার নিয়ে যাব। বাচ্চা মেয়েটির কথা শুনে প্রিয়ার চোখে জল চলে আসে, কারণ এটাই বাস্তব। আমাদের সমাজ অনেক উন্নতি হয়েছে ধনীদের জন্য, গরিব মধ্যবিত্তদের জন্য কিচ্ছু হয়নি। আর যারা বস্তিতে থাকে তাদের তো মানুষই বলা যায় না। তাই দেশ আমাদের উন্নতি করলেও আমাদের সমাজে কিছু কিছু ধনী ব্যক্তিদের মনোমানসিকতা উন্নতি হয়নি এখনো। তাই তো আমাদের দেশে এখনো মানুষ গরিব হয়ে আছে, এখনো রাস্তায় রাস্তায় ছোট শিশুরা ভিক্ষে
করে খায়। তাদের ঘরে ফুটপাত, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে, যা পায় তাই খেয়ে রাতে সে ফুটপাতে ঘুমিয়ে যায়। ফুটপাতে থাকা শিশুদের কি বলা যায় এতিম অনাথ? না তো, তাদেরও বাবা মা আছে, কিন্তু আমরা জানি না। কেন জানি না? এই সমাজের ধনী উন্নত ধরনের মনোমানসিকতা মানুষগুলোর জন্য। বড় ঘরের ছেলে মেয়েরা মস্তি করছে, পার্টি করছে, শখ মেটাচ্ছে, পরবর্তীতে কি করছে? একটা নিষ্পাপ ফুলের মতো জীবনকে রাস্তায় ফুটপাতে ডাস্টবিনে ফেলে দিয়ে যাচ্ছে। দেশ তো উন্নতি করছে, কিন্তু সমাজ কি পেরেছে? কিচ্ছু পারেনি। আজও রাস্তায় অলিতে গলিতে ডাস্টবিনের কাছে বাচ্চারা খাবার তুলে তুলে খাচ্ছে, ভিক্ষে করছে। তারাই এতিম, তারাই অনাথ, তারাই টোকাই। তোমার নাম কি? তুমি কোথায় থাকো? তোমার মা কই? আমার নাম পরি। ওই তো ওই কারেন্ট খুঁটিটার পাশে, ওইখানে আমার মা আছে। আচ্ছা চলো পরি, আমি তোমার মায়ের কাছে দিয়ে আসি। এই বলে প্রিয়া পরীকে নিয়ে তার মায়ের কাছে গেল এবং পরীর মাকে সব বলল। পরীকে লক্ষ্য রাখতে বলল। প্রিয়া দেখলো তার হাতে বেশি সময় নেই, তাই এমনি একটা ক্লাস মিস করেছে, সময় চলে গেছে, এখন গেলে ধরতে পারবে না। তাই পরী এবং তার মায়ের জন্য খাবার কিনে এনে দিয়ে চলে গেল কলেজের দিকে। এদিকে যাবত তুলে নিয়ে এসেছে ওই কার চালককে। সুরিয়া চোখের ইশারায় কিছু বোঝাতে যাবত দানা দম দিয়ে শেষ ওয়ার্নিং দিল, এর পরের বার যদি এরকম গাড়ি চালায় সোজা উপরে টিকিট ধরিয়ে দেবে। চালকটাও মাথা নেড়ে সায় দিল, আর এরকম ভুল করবে না। তারপর সুরিয়া যাবত অফিসে চলে গেল। প্রিয়া কলেজে ঢুকে ক্যাম্পাসের একদিকে গেল। ক্যাম্পাসের এক সাইডে কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, সেখানেই তার বন্ধু বান্ধবী সব বসে আছে। তাদের দেখে কাছে গেল। সবাই প্রিয়াকে দেখে চিৎকার করে উঠল। সবাই ভেবেছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে দেখতেও সেই রকম লাগছে। এদিকে সকাল থেকে খাওয়া নেই। তার কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা দিয়ে তো পরি আর পরির মায়ের জন্য খাবার কিনে দিয়ে এসেছে। এ কি হয়েছে তোর? এ কি অবস্থা? কোথায় লেগেছে? ব্যথা করছে? ডক্টর দেখিয়েছিস? কি করে ব্যথা পেলি? আরে থাম, এত হাইপার হওয়ার দরকার নেই তো, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে একটু লেগে গেছে। এইটা একটু দেখেছিস তোরা ও কতটা চোট পেয়েছে? তারপরও বলছে কিছু হয়নি। আমি শিওর ও ডক্টরও দেখায়নি, কি তাই না? আরে কিছু হয়নি, এটা কিছু ব্যাপারই না। তোরা কিছু বল ওকে, ও বলছে কিছু না। এতক্ষণ সবাই দেখছিল রাহুলের কাণ্ড। সবাই জানে যে রাহুলের মনে প্রিয়াকে নিয়ে কিছু আছে। রাহুল বিশ্বাস করতে চায় না ওদের সামনে, কারণ একটাই, প্রিয়ার মনে এইসব কিছু নেই। সে শুধু ভালো বন্ধু ছাড়া আর কিচ্ছু ভাবে না। তাই তো রাহুল কিছু বলে না। যদি তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় ওটাও মানতে পারবে না, তাই তো কাউকে কিছু বলে না। সাঞ্জু বলল, ঠিক আছে বাদ দে, ক্যান্টিনে চল, কিছু খেয়ে নেই, তারপর বসে কথা হবে, আমার খুব খিদে পেয়েছে। সাঞ্জু ঠিক বলেছে, চল, তারপর সব শুনবো। ক্যান্টিনের দিকে সবাই যেতে লাগলো। সাঞ্জু বুঝতে পেরেছে প্রিয়ার মুখটা কাঁচুমাচু করে রেখেছে, হয়তো তার কাছে টাকা নেই। সাঞ্জু বুঝে বলল, আজকে ট্রিট আমার, আজকে যে যা খাবি সব টাকা আমি দেবো। সাঞ্জুর কথা বুঝতে পেরে প্রিয়া সাঞ্জুর মুখের দিকে তাকিয়ে ইশারায় কৃতজ্ঞতা জানালো। সাঞ্জু বুঝতে পেরে মাথা দোলালো। সবাই খাওয়া দাওয়া করে টাকা দিয়ে বেরিয়ে এলো। আপনারা কি ভাবছেন প্রিয়ার কাছে টাকা নেই? তো গাড়ি ভাড়া সামথিং টুকটাক খরচ কি করে চালায়? যেহেতু তার সৎ মা আর আব্বু টাকা দেয় না, তাহলে শুনুন, তার নানু তো আর কেউ নেই। তার নানু যা সব প্রিয়ার। তাহলে আবার বলতে পারেন, তাহলে প্রিয়া তো কষ্ট করে এখানে পড়ে আছে কেন? তার নানুর বাড়িতে গিয়ে থাকতে পারে। হ্যাঁ পারে, কিন্তু একটা কারণের জন্য যায় না। তাকে তো রহস্য বের করতে হবে, আর চলে গেলে পারবে না, তাই কষ্ট করে আছে। যেদিন রহস্য উদ্ঘাটন করতে পারবে সেই দিন চলে যাবে। প্রিয়া বলল, হ্যাঁ রে আঙ্কেল, সবাইকে ওনার বাড়িতে আজ যেতে বলেছেন, জরুরি কথা আছে। সবাই যেতে পারবি তো? হ্যাঁ আমরা যাব। তার আগে তোকে ডক্টর দেখাতে হবে, তারপর যাব। রাহুল ঠিক বলেছে, তার কথায় আমিও একমত। আরে বলার কি আছে, চল, সামনে তো হাসপাতাল, দেখিয়ে নিয়ে যাব।
ওরা প্রিয়াকে ডক্টর দেখিয়ে আতিক চৌধুরীর বাড়ির সামনে দাঁড়িয়ে কল দিল। উনি ভেতরে যেতে বলতেই সবাই চলে গেল। আতিক চৌধুরী হল রুমের সোফায় বসেছিলেন। প্রিয়ার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, প্রিয়া মামনি, এ কি অবস্থা? কি করে হলো এসব? সবকিছু খুলে বলতেই উনি বললেন, বর্তমান এখন কেমন? আঙ্কেল, আমি ঠিক আছি। কি বলবেন বলুন। প্রিয়া, আমি যতটুকু জানতে পারলাম তোমার আব্বুই কালপ্রিট। তোমার সন্দেহটা সঠিক। তোমার মায়ের মৃত্যুটা রহস্য। তোমার আব্বু মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়েছে, যারা দেশব্যাপী খারাপ কাজ করে, নারী, শিশু, ড্রাগস, অস্ত্র, কোকেন, গাঁজা অনেক ব্যবসা করে। তোমার মাকে বিক্রি করে দিয়েছিলেন এমপি মুরাদ আলীর কাছে। ওনাদের বিশাল একটা টিম আছে। ওদের উপর মাস্টারমাইন্ড বিদেশে বসে আছে। এখানেও 3-4 জন রাজ্য জুড়ে এসব করে বেড়ায়। ওদের অনেক বড় হাত। এদের কিছু করতে পারবে না। যেখানে এমপি নিজেই, তারপর বিজনেসম্যান, পুলিশ প্রশাসন, পলিটিশিয়ান সব তাদের হাতে। প্রিয়া, মনি, সাঞ্জু, মনির, সানি, রাহুল চুপচাপ বসে আছে। কি করবে তারা? তারা তো এই কয়েকজন, তাদের সঙ্গে লড়তে গেলে তো প্রিয়া কি করবে ভেবে পাচ্ছে না। মনে মনে ভাবছে, তাহলে কি সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে না? জানতে পারবে না মৃত্যু কেমন হলো? এই সব যখন ভাবছিল, তখন কথায় আছে, যেমন কখনো হার মেনে নিও না, যতক্ষণ শরীরে প্রাণ আছে লড়াই করো। সব দিকের রাস্তা বন্ধ হলেও একদিকে উপরওয়ালা খুলে রাখবে। সেটা তোমাকে সহজ পথ করে এগিয়ে যেতে হবে। রাস্তা উনি দেখিয়ে দিবেন। সেই সময় প্রিয়া যখন কিছু ভেবে কুল পাচ্ছে না, তখন আতিক চৌধুরী বলল, তোমরা একটা খবর শুনেছ? আজ সকালে পুরো ছড়িয়ে গেছে খবরের কাগজে, নিউজ চ্যানেলে। এমপির ছেলেকেও তার বন্ধুদের মেরে ঝুলিয়ে দিয়েছে ক্যাম্পাসে। হ্যাঁ আঙ্কেল, শুনেছি তো, তবে পুরোটা নয়। কিন্তু ওইটার সঙ্গে এটার কি সম্পর্ক বুঝতে পারলাম না। আছে, জানিস ওদের কাছে একটা চিঠি পাওয়া গেছে। এটা আমার এক খবরে এনেছে। এর বিষয়ে কেউ জানে না। প্রিয়া চিঠিটা খুলে দেখে তাতে লেখা, এরা একটা রেপিস্ট ছিল, তাই এদের নির্মম মৃত্যু দিয়েছি আমি। এই কলেজে 3টা মেয়েকে রেপ করে মেরে দিয়েছিল। তার পরিণাম এরপর যে এরকম করবে তারও একই অবস্থা হবে। বাদশা দ্য ডন এসকে। পড়া শেষ করে প্রিয়া আতিক চৌধুরীর দিকে তাকায়। এরা খুব ভালো, দেশের জন্য ভালো কাজ করে, তোমাকে সাহায্য করতে পারে তোমার প্রতিশোধ নেওয়ার জন্য, এবং তুমিও তাই চাও, দেশের জন্য কাজ করতে। আতিক চৌধুরী প্রিয়াকে বোঝাতে বলে, আঙ্কেল, ওদের যখন মেরে ঝুলিয়ে দিয়ে এসেছে, তখন ওই চিঠিটা রেখে এসেছিল। আতিক চৌধুরীর খবরই এটা তুলে নিয়ে এসেছে, তাই পুলিশ পায়নি। এবার গল্পে আসি। আতিক চৌধুরী, আশিক খান, প্রিয়ার মা, পূর্ব পরিচিত 3 জনই একই কলেজে পড়তো এবং বেস্ট ফ্রেন্ড ছিল। প্রিয়ার নানু ওই কলেজের প্রফেসর ছিলেন। আতিক চৌধুরী একজন সাংবাদিক। আশিক খানকে আপনারা জানেন। প্রিয়ার বাবাও একজন সাংবাদিক ছিলেন। উনি প্রকাশ্যে কাজ করতেন না। সেই রকম প্রিয়ার পুরো টিম সিক্রেট জার্নালিস্ট কাজ করে। প্রিয়া, আমি একজনকে চিনি যে বাদশাদার ডনকেও তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারো। কথা হয়েছে, সে তোমাকে সাহায্য করবে। তোমার পরিচয় আমি জানিয়েছি, সব শুনিয়েছি। এই নাও অ্যাড্রেস। ওরা সবে আতিক চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে আসে, যে যার বাড়িতে চলে যায়। প্রিয়া ফ্রেশ হয়ে রাতের রান্না চাপায়। 9টার দিকে রান্না শেষ করে মনে মনে ভাবে আজ তার আব্বুকে বলবে নবীন বরণের দিন ফাংশনে যাওয়ার জন্য। জুনায়েদ এহসান রাত 10টার দিকে এলো। রাতের খাওয়ার পর ঘুমাতে গেল। প্রিয়াও গেল দরজার নক করতে। আসো, তা কিছু বলবেই? এত বছর পর এই রুমে এলে, আব্বুর খবরও রাখো না। কি জন্য আর কার কাছে আসবো? যে কোনো খোঁজ খবর নেয় না যে আব্বু মনেই নেই তার একটা মেয়ে আছে, আর আব্বু ছাড়া যে পৃথিবীতে তার কেউ নেই। প্রিয়া তাচ্ছিল্য একটা হাসি হেসে মনে মনে বলল কথাগুলো। আব্বু, কিছুদিনের পর কলেজে নবীনবরণের উৎসব হবে, তাতে যাব। ও এই কথা, ঠিক আছে, যেও, সাবধানে থাকবি। জুনিয়রদের ফোনে একটা কল আসে। ফোনটা পকেট থেকে বের করে দেখে দরকারি কল।
পেছন ঘুরে দেখে প্রিয়া নেই, ভাবলো চলে গেছে, কিন্তু প্রিয়া দরজার কাছে দাঁড়িয়ে কথা শুনতে লাগলো। হ্যালো, হ্যাঁ বলো আশরাফ, কি খবর? এইদিকে সব রেডি, রাতে করতে হবে। ভাই বারবার বলেছে ভাইয়ের মন ভালো নেই এমনি, তুমি তো জানো। সবটা আমাদের দেখতে বলেছে, গন্ডগোল হলে শেষ। হ্যাঁ মনে আছে, রবিবার রাতে হায়দ্রাবাদে গাছিবাউলি এলাকায় রেডিয়েশন ব্লু হোটেল, মাদক, গাঁজা, কোকেন, ড্রাগস সব প্রস্তুত আছে। ভাইকে বলে দাও টেনশনে কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, ফোন রাখলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কথা বলা শেষ করে রেখে দিল। আর প্রিয়াও সাবধানে আস্তে করে ওর রুমে চলে গেল। আর কি করতে হবে ভেবে নিল। অপরদিকে সুরিয়া শুয়ে আছে তার রুমে, তার ঘুম আসছে না। যখনই চোখ বন্ধ করে তখনই তার চোখের সামনে সেই দুটি চোখ ভেসে ওঠে, সেই কাজল কালো ভাসা ভাসা মায়াবী চোখগুলো। কে তুমি মেয়ে? তোমাকে এক পলক দেখে আমার এরকম অস্থির লাগছে কেন? কি হচ্ছে সব আমার সঙ্গে? না না, এগুলো ভাবা যাবে না। সুরিয়া মনে মনে বলে ঘুমিয়ে গেল। সকালে উঠে ব্রেকফাস্ট করে অফিসে গেল। সুরিয়া অফিসে যাবত লিমন নীরবকেও কাজ দিয়েছে। এখানে থাকলে অফিসের কাজ হবে আর সে কাজ হবে, তাই কিছুক্ষণ পর যাবত এলো। রবিবার রাতে হায়দ্রাবাদে গাছিবাউলি এলাকায় রেডিসন ব্লু হোটেলে স্মাগলিং হবে। ওকে, সব রেডি করে রাখো। অস্ত্র তো সব রেডি। আর হ্যাঁ, অস্ত্র ঘরগুলোতে একবার যাব। জি ভাই। এই বলে যাদব আর সুরিয়া চলে গেল। অস্ত্র রাখার জায়গা দুটো করেছে এক দিলসুখনগর এক বিল্ডিং এর জনবসতি থেকে একটু দূরে। এটি চারমিনার আর গোলগুন্ডা দুর্গ মধ্যবিত্ত জায়গায় অবস্থিত। সুবিধার জন্য ওইখানে রাখা। আর দুই কুকারপল্লী, এটা SITEC সিটির পাশাপাশি। শহরের অন্যান্য এলাকার সাথে সড়ক যোগাযোগ দুর্দান্ত আছে, তাই সুরিয়া অস্ত্র রুমগুলোতে সিকিউরিটি লক করে রাখলো যাতে কেউ ঢুকতে না পারে, একমাত্র সুরিয়া ছাড়া। সব ঠিক করে প্রয়োজনে যা লাগবে সবগুলো গাড়ির মধ্যে রেখে বেরিয়ে গেল। অপরদিকে প্রিয়া কলেজে এসে তার বন্ধুদের সব ভালো করে বুঝিয়ে দিল কি করতে হবে, রাতে কখন বেরোবে। সবাই একই ড্রেস, মুখে মাস্ক ব্যবহার করবে। ওর বন্ধুরা চলে গেল। প্রিয়া ওর আঙ্কেলের দেয়া ঠিকানায় এলো অফিসে। মে কামিং স্যার? ইয়েস কামিং। কে তুমি? আমি প্রিয়া। আদিক আঙ্কেল বলেছিলেন। ও, তুমি প্রীতির মেয়ে, রাইট? জি স্যার। স্যার কাকে বলছো? আঙ্কেল বলো। প্রীতির মেয়ে তুমি একদম মায়ের মতো হয়েছো, একদম মিষ্টি একটা মেয়ে। আচ্ছা আঙ্কেল। বসো। দিয়ে বলো কেমন আছো? তোমার মায়ের মৃত্যুটা আমি মানতে পারছি না। জি আঙ্কেল। কতটা জানতে পেরেছো তুমি? প্রিয়া যা জানে সবটা বলল এবং এটাও বলল ও একা কিছু করতে পারবে না, ওকে হেল্প করতে হবে। সব শুনে আশিক খান সব জানে, তবুও প্রিয়ার মুখে শোনার জন্য বলেছিল। আঙ্কেল প্লিজ আমাকে হেল্প করো, আমি জানতে চাই মায়ের মৃত্যুর রহস্য। কেন মৃত্যু হলো, কে করেছে? আমি যতটুকু জানি বলবো, কিন্তু কি কিন্তু আঙ্কেল? আসলে আমি এই কাজ ছেড়ে দিয়েছি, এখন আমার ছেলে করে। ওকে বললে ওই করে দিবে, তোমাকে কিছু করতে হবে না। না আঙ্কেল, আমি চাই ওই অপরাধীকে খুঁজে বের করে নিজের হাতে শাস্তি দিতে চাই। কিন্তু তোমার বিপদ হতে পারে। কিসের বিপদ আঙ্কেল? মৃত্যু হলে হোক, আমি ভয় পাই না। যতক্ষণ আমি অপরাধীদের বের করতে পারবো না ততক্ষণ আমার শান্তি নেই। প্লিজ, আমি থাকতে চাই এই মিশনে। ঠিক আছে, আমি আমার ছেলের সঙ্গে কথা বলে রাখবো। ও নেই এখন, তোমার সঙ্গে পরিচয়ও করিয়ে দিব। ঠিক আছে আঙ্কেল, আমি এখন আসি, পরে কথা হবে। এখন যাবে? একটু বসে চলে আসবে। না আঙ্কেল, লেট হয়ে যাচ্ছে, আবু সন্দেহ করতে পারে। আচ্ছা ঠিক আছে, আবার এসো, সাবধানে যেও। এই বলে প্রিয়া বেরিয়ে গেল। প্রিয়ার লিফটে ঢুকতে তখন একজনের সঙ্গে ধাক্কা লাগে। তাড়াহুড়োতে প্রিয়া সরি বলে চলে গেল। এদিকে ওর দিকে যে দুটো চোখ তাকিয়ে আছে ও জানতেই পারল না। হ্যাঁ, ঠিক বুঝেছেন, প্রিয়ার সঙ্গে সুরিয়ার ধাক্কা লাগে। আশ্চর্য হয়ে তার আব্বুর কেবিনে গেল।
তাকে দেখে তার আব্বু আর প্রিয়ার সব কথা খুলে পড়ল। সুরিয়া বুঝলো ওই মেয়ের জন্যই তার আব্বু তাকে তাড়াতাড়ি আসতে বলেছিল। সব শুনে হ্যাঁ বলল। ও খুব খুশি তার মায়াবিনী তার কাছে এসেছে হেল্প চাইতে। অপরদিকে রাতের খাওয়া শেষ করে জুনায়েদ এহসান বেরিয়ে এলো। প্রিয়া ও কিছুক্ষণ পর কল দিয়ে সবাইকে বেরিয়ে যেতে বলল, নিজেও গেল। ভাই টাইম হয়ে গেছে। চলো, শুধু তুই আর আমি যাব। কিন্তু কোনো কিন্তু না, লেটস গো। সবাই পৌঁছে গেছে হোটেলে ছদ্মবেশে। কেউ কাউকে চেনে না, সবাই যে যার কাজ করছে। প্রিয়া নজর রেখেছে তার আব্বুকে, কার কার সঙ্গে কথা বলছে। যাদব, সুরিয়া, রাজু আর রাহাতকে ফলো করছে। সুরিয়া লক্ষ্য করলো সব নামি দামি লোক, টলিউড পরিচালক, ইউটিউবার, কেল্লুপ এম গ্রুপের অফ কোম্পানির ডিরেক্টর আর ওরও বড় বড় নেতাদের ছেলে। এমপির ডান হাত বাম হাত জুনায়েদ এহসান, আশরাফ খান আছে। যাদব কি ইশারায় বলল তাদের কাছাকাছি থাকতে। কে কি বলছে সব জানতে লক্ষ্য করলো তার মায়াবিনীর মতো একটা মেয়ে ওয়েটারের কাজ করছে এবং জুনায়েদ এহসানের কাছাকাছি থাকছে। ভালো করে দেখে বুঝলো তার মায়াবিনী। এদিকে প্রিয়ারও গ্যাং অনেক কিছু জোগাড় করে ফেলেছে। হঠাৎ পুলিশ সেখানে উপস্থিত হওয়াতে সবাই পালিয়ে গেল। শুধু নেতার ছেলে, ইউটিউবার, টলিউডের পরিচালক, কোম্পানির ডিরেক্টর ধরা পড়ে। জুনায়েদ, আশরাফ, রাজু, রাহাত আগেই পালিয়ে গেছে। পুলিশ তাদের নিয়ে চলে যায়। চল দাঁড়ি এখান থেকে। আচ্ছা, পুলিশকে খবর কে দিল? সেটাই। আমি। কি, কেন? ভেবেছিলাম সবাইকে তুলবে, কিন্তু বেছে বেছে তুললো। পুলিশকেও নিয়ে গেছে। ওরা খুব চালাক, তাই আগে সরে গেছে। আর এই কমিশনার খুব ভালো, খবর নিয়েছি আমি। ও ঠিক আছে, তাহলে এর পরের প্ল্যান? এই ভিডিওগুলো কি হবে, প্রমাণ? ওইগুলো তো কমিশনারকে দিতে ভুলে নিয়ে গেল। ও আচ্ছা। এই বলে সবাই বাড়ি চলে গেল। সুরিয়া, যাদব ও বেরিয়ে এলো। সুরিয়া ভাই, কমিশনারকে খবর দিল কে? সুরিয়া কিছু না বলে মুচকি মুচকি হাসছে। ওটা দেখে যাদব বুঝলো কি আসলে যাদবকে দায়িত্ব দিয়েছিল তার মায়াবিনীর খবর দিতে। যাদবও সব দিয়েছে এখানে আসার আগেই। कुछ तो खास बात है, इसलिए तो भाई दीवाना हो गई वो लड़की का ऊपर। भाई ওই মেয়েটা পছন্দ হয়েছে তোমার? যাদব, না না ভাই, কিছু না। ওরা চলে গেল। অপরদিকে তোরা সেখানে কি করেছিলি? কমিশনার খবর পেলো কি করে? কি করেছিস তোরা? পরপর এক একটা কাজ সব ভেস্তে যাচ্ছে। কে করছে এসব? সরি বস, বুঝতে পারছি না কে খবর দিল, বাট রাহাত আসছে, ও কিছু পেয়েছে। আর আমার ছেলের মৃত্যু কিভাবে হয়েছে, কে করেছে? জি বস, এখানে আছে সব প্রমাণ। কই দেখাও। রাহাত একটা পেন ড্রাইভ বের করে ল্যাপটপে লাগালো। সবাই দেখছে জুনায়েদ, আশরাফ, রাজু, রাহাত, এমপি রনিকে যখন কিডন্যাপ করেছিল একটা ক্যামেরাতে থেকে গেছে। আর হোটেলে আজও সুরিয়াকে একটু সন্দেহ হয়েছিল। রনিকেই কিডন্যাপ করেছে ভাই, মৃত্যুও দিয়েছে। মানে কে এই আমার সাথে শত্রুটা কে? ভাই, এই আশিক খানের পালিত ছেলে সুরিয়া খান। জি ভাই, ঠিক বলছে। ছোট স্যার আশিক খানের মেয়ের সঙ্গে তাই মেরেছে। আরেকটা খবর ভাই, একের জায়গা তার ছেলে এসকে দা বাদশাহ ডন হয়েছে। আমার ছেলে যে এরকম বেঁচে নেই, ও পরিবারের যেন একটাও কেউ বেঁচে না থাকে। ওই মেয়েকে প্রথমে মারবে। প্রিয়া আজ সকালে উঠে ব্রেকফাস্ট তৈরি করে দুপুরের রান্না শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। আজ ওদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। সবাই সেজে এসেছে। মনি, সাঞ্জু শাড়ি পরেছে, সানি, মনি, রাহুল পাঞ্জাবি পরে এসেছে। খুব সুন্দর লাগছে ওদের। গেটের সামনে দাঁড়িয়ে আছে ওরা। প্রিয়া এখনো আসেনি, তাই কলেজে নবীনবরণ উৎসবের জন্য স্পেশাল গেস্ট হিসেবে সুরিয়া এবং তার আব্বুও আসবে। আশিক খান কলেজের ফ্রান্ট 100% মধ্যে 80% টাকা উনি দেন। কিছুক্ষণ পরে প্রিয়া বাস থেকে নামতে সবাই হা করে দেখছে তাকে। আজ খুব সুন্দর লাগছে প্রিয়াকে। প্রথম শাড়ি পরেছে আজ। রাহুল তো চোখ ফিরাতেই পারছে না। মনির, সানি, সাঞ্জু, মনিও।
হালকা সাজে ওকে অপরূপ সুন্দর লাগছে। হলুদ রঙের শাড়ি, পিন ছাড়া, পিঠ ভর্তি পুরো ছাড়া আছে চুল, চোখে হালকা কাজল, কপালে ছোট্ট মেরুন কালারের টিপ, ঠোঁট ন্যাচারাল কারণ নায়িকা লিপস্টিক পছন্দ করে না। বাম হাত ভর্তি কাচের হলুদ রঙের চুড়ি, ডান হাতে একটা ওয়াচ, এতেই অপসরে লাগছে প্রিয়াকে। সবার সঙ্গে কথা বলে ভেতরে গেল। প্রফেসর মনিরকে ডেকে বলল স্পেশাল গেস্ট চলে এসেছে। স্টেজে উঠে স্বাগত জানাতে তাই করলো। প্রিয়া প্রথমে দাঁড়িয়েছে, সুরিয়া তো এক মনে প্রিয়াকেই দেখছে। মায়াবিনী, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। প্রিয়া তো খুব খুশি। স্পেশাল গেস্ট তার আঙ্কেল, অনুষ্ঠান শুরু হয়েছে, কেউ আবৃত্তি গান নাচ করছে। প্রিয়া শেষে গেল, আবৃত্তিতে নাম দিয়েছে। তখন আশিক খানের ফোনে কল এলো। সুরিয়াকে কিছু বলল। আমার একটা ইমার্জেন্সি কাজ এসেছে, আমি আসি, তুমি পরে এসো। এটা বলে সময় নষ্ট না করে চলে গেল। সুরিয়াও গুরুত্ব দিল না, মনোযোগ দিল অনুষ্ঠানে।